আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের প্রথম অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্সে দেওয়া রইল। ওহ বাবা, রেকর্ডিং চলছে? আচ্ছা, আর কি বলবো, সান্টা ক্লজের এত বাড়ি যাওয়ার তারা এই দুদিন ধরে যা হোক করে ধরে বেঁধে রেখেছিলাম। এই দুগ্গা দুগ্গা করে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে আপনাদের গল্প শোনাতে বসলাম। কোথায় ছিলাম যেন? কোপ। কোপ। কোপের কোনো রূপ হয় না, জানেন তো। সে না ভালো না খারাপ, তার শুধু একটাই বৈশিষ্ট্য, বিধ্বংসী। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, তিনি তার কলমে, কোপ। জঞ্জাটে ভরা শহর পিছনে ফেলে ক্রমশ গ্রামের ভিতর দিকে দুপাশে থাকা ছোট বড় গাছের মাঝখান দিয়ে মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছে গাড়িটা। ড্রাইভার সিটে মিহির। অনেকদিন পর শিকড়ের কাছাকাছি আসছে সে। মনটা আনন্দে অস্থির হয়ে উঠছে। গ্রামের পথ এমনিতেই ফাঁকা, তাই গাড়ির স্পিড উঠছে মিহিরের খেয়াল খুশি মতো। কিন্তু পাশের সিটে বসে থাকা অহনা সেই যে কলকাতা থেকে শুরু করেছে, এখনো সমানে গুঞ্জন চালিয়ে যাচ্ছে। দূর, কোনো মানে আছে? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় এইভাবে এরকম একটা জায়গায় আসবার কোনো মানে হয়? বাবে এখন ছোট, যদি এখানকার জল হাওয়া ওর শ্যুট না করে, শরীরটা যদি খারাপ হয়, চট করে কিছু করতে পারবে তুমি? কতবার বললাম, কোনো কথা কানেই নেয় না। ঠিক এই সময় মায়ের কোলে আরামে ঘুমিয়ে থাকা 11 মাস 28 দিনের ছোট্ট বাবি হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠে, কান্নাকাটি শুরু করে দেয়। মিহি স্টিয়ারিংয়ে মন রেখে মুখে বলে, দেখছো তো, ও ডিস্টার্ব হচ্ছে। বলছি তো কিছু হবে না। আরে গ্রামের আবহাওয়া বিশুদ্ধ, এখানে খারাপ হওয়ার কোনো চান্সই নেই। তাছাড়া আমাদের বাবি সোনার 1 বছরের জন্মদিন তার আসল জায়গাতেই হবে। এটা কি ভালো নয়? কলকাতায় আমরা যতই থাকি, আমার জন্মস্থান তো এটাই। ক্রিমিনাল লয়ার না হয়ে তোমার সাহিত্যিক হওয়া উচিত ছিল, বা দর্শনের অধ্যাপক। কাঁদে না বাবু, কাঁদে না। এই তো, না না সোনা আমার। বলতে বলতে অহনা ফিডিং বোতলটা বাবির মুখে ধরে। ছোট্ট ছোট্ট চোখ দুটো দিয়ে গাড়ির ভিতরেই থাকা সব জিনিস দেখতে দেখতে চুপচুপ করে দুধ খেতে শুরু করে বাবি। এই আর কতটা? বেশিক্ষণ নয়, এই তো সামনেই মনসাতলার জঙ্গল, তারপরেই। জঙ্গলের কাছে তোমাদের বাড়ি নাকি? আরে না না, জঙ্গলের কাছে কেন হবে? ওটা আদৌ জঙ্গল ছিল না এক সময়, এখন জঙ্গল হয়ে গেছে। ওই ফণি মনসার আকন্দের ঝোপ ছাড়া ওখানে তেমন আর কিছু নেই। আগে ওই জায়গায় একটা মন্দির ছিল, মন্দিরের দেবী মা মনসা। শুনেছি যতদিন ওই মন্দিরে পুজো হয়েছে ততদিন চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কিন্তু যেই দিন থেকে মিহিরের কথা এই পর্যন্ত হয়েছে, এমন সময় হঠাৎ সোজাসুজি গাড়ির সামনে এসে পথ আটকে দাঁড়ায় এক মূর্তি। অক্টোবরের শেষ, সবে 2 দিন আগে লক্ষ্মী পুজো গেছে। কৃষ্ণপক্ষের সন্ধে ঘনিয়ে আসছে ধীরে ধীরে। গ্রামের আকাশে সন্ধে নামার বৈচিত্র্য শহরের মতন নয়। চারপাশটা অন্ধকার হয়ে হঠাৎই সবার অগোচরে ঝুপ করে সন্ধে নামে। মিহিররা যখন বেরিয়েছিল তখন সত্যিই দেরি হয়ে গেছে। আসলে কোর্ট থেকে ফিরতে ওর দেরি হয়েছে আজ। কোর্টে যাবার কথাও ছিল না, হঠাৎ একটা বিশেষ প্রয়োজনে যেতে হয়েছিল কোর্ট চত্বরে। একজনকে মিট করতে ছুটতে হয়েছিল মিহিরকে। অহনার গোছগাছ শেষ হয়ে গিয়েছিল। ঝামেলা তো আর কম নয়, যতই হোক ওটাই তার আসল শ্বশুর বাড়ি। শ্বশুর মশাই, শাশুড়ি মা, এমনকি দিদি শাশুড়ি পর্যন্ত বর্তমান। মিহিরের ভাই
এখন অস্ট্রেলিয়ায়। বলতে গেলে গ্রামের রায়চৌধুরী বাড়ির বাঁধন বেশ আলগা হয়েই গেছে। ছেলেরা সেই যে কলকাতার কলেজে পড়তে এসেছিল, হোস্টেলের জীবন থাকতে থাকতে কখন যে তাদের বাড়ির প্রতি মায়া মরে গেছে তা তারা বা তাদের পরিবারের লোকেরা কেউই বুঝতে পারেনি সেভাবে। পড়াশোনা শেষের পর যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে শহুরে জীবনে। কলকাতার ক্রিমিনাল লয়ার বলতে অ্যাডভোকেট এম রায়চৌধুরীর নাম অনেকেই করে। অন্যদিকে সুধীরও মেডিকেল কলেজ পাশ করার পর কয়েক বছর এদিক সেদিক করে শেষে লাস্ট 5 বছর হল অস্ট্রেলিয়ার আস্তানা গেড়েছে। বিয়ে করেছে ওখানকার মেয়েকে। অতএব নয়ন গ্রামে বৃদ্ধ রায়চৌধুরী দম্পতি মরার সময় ছেলেদের হাতের জল পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছেন। কিন্তু মিহির ছাড়েনি। হতে পারে সে শহরে আছে, কাজের সূত্রে থাকতে হয়। অহনাও কলকাতারই মেয়ে, জন্ম কর্ম সবই শহরে। জীবনে কয়েকবার মাত্র পিকনিক করতে যাওয়া ছাড়া গ্রাম সে তেমন একটা দেখেনি। তাই বাস, ট্রাম, হৈহুল্লোড় আর 24 ঘন্টার ব্যস্ততা ছেড়ে সে গ্রামে গিয়ে বসবাস করার চিন্তা দুঃস্বপ্নেও করতে পারে না। বিয়ের পর 3 বছর কেটে গেছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যতটুকু সম্পর্ক সবটাই হয়েছে টেলিফোনের দৌলতে। মাঝে যতবার গ্রামে যাবার কথা হয়েছে ততবারই একটা না একটা বাধা পড়েছে ঠিকই। কখনো অহনার শরীর খারাপ, বা কখনো একেবারে শেষ মুহূর্তে মিহিরকে কেসের কারণে অন্য কোথাও যেতে হয়েছে। কখনো আবার অহনার মামার বাড়ি থেকে আত্মীয় স্বজন হঠাৎ এসে পড়ায় ওদের যাবার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। এই করতে করতেই 3টে বছর ভেসে গেছে হাওয়ায়। কিন্তু আর এড়ানো গেল না। সর্বাণী দেবী নিজেই টেলিফোনে মিহিরকে বলেছেন, দেখো, তোমরা যে এখানে আসতে চাও না তা আমি বুঝতে পারি। আমি কেন, আমরা প্রত্যেকেই বুঝতে পারি। তোমার বাবা বা আমি কেউই সেই নিয়ে কোনো কথাও বলি না। ইচ্ছে হলে আসবে, না হলে আসার দরকার নেই। যে কটা দিন আছি এই ফোনে কথা বলেই চলে যাবে আমাদের। কিন্তু আমাদের জন্য নয়, এবার অন্তত তোমাদের বাবু সোনার 1 বছরের জন্মদিনের জন্য এসো। ওদিন বাবা বুড়ো শিবের কাছে চুল দান করে তার আশীর্বাদ চেয়ে যে বিশেষ পুজো হবে, সেখানেই মা আর বাচ্চা দুজনকারই থাকার নিয়ম। এটা আমাদের বংশের নিয়ম, কেউ কখনো অমান্য করেনি। তাই আশা করব তোমরাও নিয়মটা মানবে। তাছাড়া তোমার ঠাকুমার শরীরের অবস্থাও ভালো না। একবার দেখে যেও। তিনিও তো তার নাত বউকে দেখেননি। জানি তোমাদের কষ্ট হবে, অসুবিধে হবে, তবু এই বুড়ো বুড়িগুলোর মুখ চেয়ে এতটুকু যদি করো তাহলে খারাপ হবে না। আশা করি ভালোই হবে তোমাদের। মোবাইলের স্পিকার অন ছিল। অহনাও শুনছে সব। মিহির গলা পরিষ্কার করে বলে, না না মা, এইভাবে কেন বলছো? আমরা নিশ্চয়ই যাব। তোমার বৌমার নাতিকে নিয়েই আমি আসব। কতদিন যায় না বলো তো গ্রামে। আমার কি তোমাদের জন্য মন কেমন করে না? হ্যাঁ, এসো তাহলে। খবরটা তোমার বাবাকে দিই। কথাগুলো বলে লাইনটা কেটে দেন সর্বাণী। অহনা বলে, দেখো, উনি কিন্তু কথাগুলো আমাদের বিঁধিয়ে বিঁধিয়ে বললেন, আর বেশিটা বললেন আমাকেই। মিহিরের উকিল মাথায় চটপট সংখ্যাগুলো জায়গা মতো বসে গেল। শাশুড়ি বৌমার ঠোকাঠুকি লাগতে কোনো কারণ লাগে না, কিন্তু তাকে দুদিকটাই ব্যালেন্স করে চলতে হবে। সে বলল, আরে না না, তা কেন হবে? ছোটটাও তো অমুক হচ্ছে না। আমারও যাওয়া হয়নি অনেক দিন। ঠাম্মার শরীরটা খারাপ, বাবা মারও বয়স হচ্ছে। গোটা গ্রাম আছে, তাদের কোনো অসুবিধা হবে না আমি জানি। তবুও নিজের সন্তানদের এই বয়সে কে না কাছে চাই বলো তো? এই ওইসব ভেবো না। এই রিচুয়ালটা আমাদের বাড়ির,
দেখলে না, বাবির অন্নপ্রাশনের সময় বাবা ফোন করে বললেন যে ওর সবটুকু মাথার চুল যেন কেটে ফেলা না হয়, কিছুটা রাখতে হবে বাবা বুড়ো শিবকে দেওয়ার জন্য। বুঝেছি। ছোট করে বলে অহনা। তার হাসি হাসি মুখটা একটু যেন অন্ধকার হয়ে গেল। মিহির কাছে আসে। বাবি বিছানায় তার ছোট্ট মশারিটার ভিতর ঘুমিয়ে আছে। অহনার কাঁধে হাত রাখে মিহির। অহনা একটু সরে যায়। মিহির তার সঙ্গ ছাড়ে না। দুই হাতে তার মুখটা নিজের মুখের কাছে এনে সবেমাত্র রোম্যান্টিক মুডে কানে কানে বলছে, অত চিন্তা করার কিছু নেই ম্যাডাম, এটা একটা আউটিং হিসেবে ধরো। আর গ্রাম মানেই যে ব্যাপারটা অস্বস্তিকর তার তো কোনো মানে নেই। আমাদের গ্রাম খুব সুন্দর, অবশ্য তোমার থেকে বেশি নয়। এই পর্যন্ত বলেছে। এই সময় নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা বাবি তারস্বরে কেঁদে উঠল। অহনা মিহিরকে ঠেলে তাড়াতাড়ি গিয়ে ধরল ছেলেকে। দূর সরো তো। কি হয়েছে বাবি? এই তো, না না। মিহির একটু হাসল। ব্যাপারটা এইভাবেই মিটে গিয়েছিল সেই দিন। কিন্তু আজ বেরোতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই সন্ধে হয়ে আসছে পথেই। গাড়ি চালানোর হাত মিহিরের 1 নম্বর। কোনো ড্রাইভার সে রাখে না, নিজের গাড়ি নিজেই চালায়। তাই গ্রামে এসেছে নিজেই গাড়ি চালিয়ে। এতক্ষণ কোনো বিঘ্নই ঘটেনি, কিন্তু এইবার। আরে আরে দাঁড়াও দাঁড়াও। আরে কি করছো? সরো সরো। উফ, এভাবে গাড়ির সামনে কেউ আসে? ওটা কে বলো তো? ঠিক বুঝতে পারছি না। ভিখারি নাকি? তোর না না, ভিখারি হলে কি আর এমনভাবে চলন্ত গাড়ির সামনে আসে? পাশে দাঁড়িয়ে হাত দেখাতো। কোনো সুস্থ মানুষ এভাবে গাড়ির সামনে আসে না। তাহলে? দাঁড়াও দেখছি। না, তুমি গাড়ি থেকে নামবে না। অগত্যা মিহির জোরে জোরে হর্ন দিতে থাকে। স্পিড অনেকটা চড়া থাকলেও ফাঁকা রাস্তায় আচমকা একজন এসে পড়ায় বেশ কষ্ট করেই ব্রেকটা কষেছে মিহির। ঠিক মোক্ষম সময়। বাবি দুধ খেতে খেতে একটু চমকে উঠেছিল গাড়ির দুলুনিতে, ওইটুকুই, আর কিছু হয়নি। ছেলেটা দুধের বোতলের মুখে মুখ দিয়ে আছে ঠিকই, কিন্তু যেন খাচ্ছে না এক ফোঁটাও। চুপ করে আছে সে। ওদিকে জোরে জোরে হর্ন বাজাচ্ছে মিহির। কাজ হচ্ছে না দেখে এবার সে তার দিকের কাঁচ খুলে মুখ বাড়িয়ে চিৎকার করে বলে, সরে যাও সরে যাও। আরে সরো। কে তুমি? এইভাবে গাড়ির সামনে কেউ আসে? এক্ষুনি তো ধাক্কা লেগে যেত। উফ, আরে সরো সরো। কথাগুলো যাকে বলা হলো সে কিন্তু সরে গেল না, তেমনই দাঁড়িয়ে আছে আগের মতো। অন্ধকার হয়ে আসছে, তবুও মোটামুটি বোঝা গেল লম্বাটে একটা শরীর, রুক্ষ চুল, গায়ে ময়লা একটা পোশাক, আর কিছু নেই। কিন্তু তার চোখ দুটো মাছের চোখের মতো, যেন নিষ্পলক দুটো চোখ। ঠায় সে তাকিয়ে আছে এই দিকে। গাড়ির ভিতর কাঁচ ভেদ করে ঢুকে আসছে তার ঠান্ডা দৃষ্টি। কি দেখছে সে? অহনা হঠাৎ ছটফট করে ওঠে। এই, তুমি তুমি কিছু একটা করো। ও কিভাবে দেখছে? ও ও মনে হয় বাবিকে দেখছে। দেখো না, দেখো না কিভাবে দেখছে বাবিকে। দূর, কি যে বলো। আমি ঠিকই বলছি, দেখো বাবিও ভয় পাচ্ছে। মিহির লক্ষ্য করে প্রায় 1 বছরের বাচ্চাটা ফিডিং বোতল হাতে ধরে খাবার ভান করছে, আর তার চোখ দুটো যেন বাইরে তাকিয়ে আছে। কিন্তু তাকে যে দেখছে সেও তাকে দেখছে, ছোট্ট দুটো চোখ দিয়ে। মিহিরের এবার একটু বিরক্ত লাগে। একে তো সময়টা নষ্ট হচ্ছে। সে এবার একটু রুক্ষভাবে বলে, এই সরো। আরে আশ্চর্য তো, বললে কথা কানে যায় না। তুমি নিজে থেকে সরবে নাকি আমি নামবো? হ্যাঁ দেখো, রাস্তা ছেড়ে দাও বলছি।
নাহলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আমি বীরেন্দ্র রায়চৌধুরীর ছেলে, শহর থেকে আসছি। আমাদের বিরক্ত করলে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বাবা জানতে পারলে তোমার কি হবে জানো? জানি জানি, কিন্তু আমার কোনো ভয় নেই। আমি তো দেখতে পেয়েছি, ঠিক দেখতে পেয়েছি। বললেই মূর্তিটা হঠাৎ সামনে থেকে সরে গাড়ির পাশটাতে এসে দাঁড়ায়, ঠিক সেখানে যেখানে দরজার এপারে মায়ের কোলে বাবি শুয়ে আছে। কাঁচের উপর ঝুঁকে পড়ে সে তার সেই মাছের মতো চোখের মণি নিয়ে 10 সেকেন্ড বাবিকে দেখে। তারপর কেমন যেন পাগলামি করে হিস হিসে গলায় হেসে ওঠে, আর সেই হাসির ভিতরেই বলে কথাটা, আমি 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 তোকে চিনতে পেরেছি, আমি তোকে নিতে আসবো, ঠিক আসবো, তুই ভাবিসনি, আমি ঠিক আসবো। বলেই বাইরের দিক থেকেই দরজাটা খোলার চেষ্টা করে সে। প্রচণ্ড ভয় পেয়ে অহনা আরে, চিৎকার করে ওঠে। কি করছেন? সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দেয় মিহির। মূর্তিটা কয়েক পা দৌড়ে পাল্লা দেয় গাড়ির চাকার সঙ্গে। শেষটা বোধহয় আর পেরে না উঠে পিছন দিক থেকেই শাঁসিয়ে শাঁসিয়ে বলে, কত দূর পালাবি, পালিয়ে যাবি কোথায়? আমি দেখেছি, আমি ঠিক দেখেছি, আর আর কেউ বুঝতে পারবে না। আমি ঠিক নিয়ে আসবো, আমি ঠিক নিয়ে আসবো তোকে। বলে হেসে উঠে সে। তারপর গাড়ির আওয়াজে মূর্তিটার এইসব কথা মুহূর্তে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু তার বলা প্রত্যেকটা কথা যেন এই বন্ধ গাড়ির কাঁচের ভিতর থেকেও শুনতে পেয়েছে ওরা, আর খুব অদ্ভুতভাবে বুঝতে পেরেছে কথার মানেগুলো। আর তাই এই কারণেই হয়তোবা ভয়ে, দারুণ আতঙ্কে ডুকরে কেঁদে ওঠে বাবি। হাত থেকে ফেলে দেয় ফিডিং বোতলটা। না বাবা, কিচ্ছু হয়নি। তুমি কাঁদছো কেন সোনা? কিচ্ছু হয়নি, কেঁদো না। সব তোমার জন্য হলো। কি হলো বলো তো? ও এসব কেন বলল? কিভাবে দেখছিল বাবিকে? উফ, ওর চোখ দুটো কেমন যেন। বাবির কান্না তো থামছেই না। আমি জানি না কি হবে। মিহিরও উত্তেজিত তখন। কোনো রাগ না করে সে বলল, কি আবার হবে? রাস্তার কোনো একটা পাগল কি না কি বলেছে, তাতে আবার হওয়ার না হওয়ার কি আছে? তুমি ওকে ভোলানোর চেষ্টা করো, আমরা প্রায় এসে গিয়েছি। সত্যি সত্যিই তাই। জোরে গাড়ি চলার জন্য আর ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য অহনা লক্ষ্য করেনি মনসা জঙ্গল পেরিয়ে অনেকটা চলে এসেছে গাড়িটা। গন্তব্যে পৌঁছে গাড়ি থামল। মিহিরের গাড়ির শব্দ পেয়েই বাড়ির ভেতর থেকে যে কজন ছিল সবাই ছুটে এলো বাইরে। শাঁখ বাজিয়ে উলু দিয়ে বৌমা আর নাতিকে বরণ করলেন সর্বাণী। বিরাট বড় সিংহ দরজা। নয়ন গ্রামের জমিদার বাড়ি। আগের জৌলুস এখন আর নেই, তবে জাঁকজমক ঠিকই আছে। জমিদারি ঘুচে গেলেও এ বাড়ির কর্তা ব্যক্তিরা এখনো গোটা গ্রামের মাথা। বীরেন্দ্র রায়চৌধুরী নিজে সারা জীবন এই গ্রামেই কাটিয়েছেন। তিনি শিক্ষিত। গ্রামের আর 5 জন গরিব মানুষের ছেলেমেয়েদেরও লেখাপড়া শিখিয়ে আধুনিক যুগের যোগ্য করে তুলেছেন তিনি। তারই উদ্যোগে গ্রামের ছেলে আর মেয়েদের 2 তরফে স্কুল আছে। সেই স্কুলেই মিহির আর তার ভাই পড়াশোনা করেছে। এছাড়াও বীরেন্দ্রর বিচক্ষণ বুদ্ধি। সবচেয়ে বড় কথা, দায় বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা, এই সবই তাকে সবার কাছে অগতির গতি করে রেখেছে। পৈতৃক বাড়ি, বড় বড় 5-7টা পুকুর, গোটা গ্রাম জুড়ে যা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাবা বুড়ো শিবের মন্দির। এছাড়াও বিঘে বিঘে চাষের জমি, ধানের ক্ষেত, হালের গরু, খামার বাড়ি, এইসব নিয়ে রায়চৌধুরীরা এখনো কর্তৃত্ব করছে
এই নয়ন গ্রামের উপর। দেখি দেখি, ও মা, এ তো পুরো আমার খোকার মতো হয়েছে। যেন চোখ মুখ একেবারে কেটে বসানো। অমন করে বলো না জেঠিমা, আমাদের বাবু সোনাকে আরো সুন্দর দেখতে। আমাদের বৌদিটি তো আর ফেলনা নয়, ঠিক যেন সিনেমার নায়িকা। পাড়াতুতো ননদের মুখে এই রকম কমপ্লিমেন্ট পেয়ে রাস্তায় ওই অদ্ভুত মূর্তিটার সঙ্গে দেখা হওয়ার অপ্রীতিকর অভিজ্ঞতাটা একটু যেন ফিকে হলো অহনার মনে। বাবিকে পেয়ে দাদু ঠাকুমা এত খুশি যে তারা আর কোনো দিকে চোখ কানি দিতেই পারছেন না। দিদি শাশুড়ির ঘরে অহনাকে নিয়ে গেল সম্পর্কে খুড় শাশুড়ি হন এমন দুই মহিলা। সর্বাণী নাতিকে স্বামীর কাছে দিয়ে পুজোর শাড়ি পরে সন্ধি প্রদীপ নিয়ে সন্ধে দিতে তুলসী তলায় গেলেন। মিহিরও গেল অহনার সঙ্গে। এখানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু পাওয়ার খুবই কম। ভাগ্যিস এখন গরমটা একটু কমেছে। গ্রামের হেমন্তকাল বেশ আরামদায়ক, নয়তো কষ্ট হতো অহনার আর বাবির, ভাবে মিহির। বিরাট ঘরের অর্ধেক দখল করা সেকালের পালঙ্কে বিস্তর কাঁথার উপর শুয়ে আছেন বৃদ্ধা। সারা শরীর সাদাটে, রক্ত চলাচল কমে এসেছে বোধহয়। কেবল কোনো মতে এখনো বাকশক্তি ধরে রেখেছেন তিনি। দেখেছ, দেখো গো, ও জ্যাঠাইমা, একারে নিয়ে এসি, দেখো একবার, বলেন এক খুড়িমা। বৃদ্ধা তার গলার স্বর চেনেন, চোখের পাতায় এদিক ওদিক করে। আর এক মহিলা অহনাকে টেনে এনে পালঙ্কের কাছাকাছি নিয়ে এসে বলেন, এ তোমার লাত বউ, বড় লাতির বড় বউ শহর থেকে। দেখো দেখি কেমন সুন্দর বৌমা, কি লক্ষ্মীপানা মুখ। বৃদ্ধা খুব কষ্ট করে দেখার চেষ্টা করেন অহনার মুখ, তারপর নিচু গলায় বলেন, বাহ 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 বাহ, খুব সুন্দর ভাই, খুব সুন্দর। তা একলা নাকি? তোমার ছেলে পুলে হয়নি? মিহির এবার ঘরে ঢোকে, ঠাকুমার বিছানার কাছে আসে। সামনে এসে ঠাকুমার একটা হাত নিজের হাতে ধরে বলে, হয়েছে বই কি ঠাকুমা, এক ছেলে আমাদের, তুমি দেখবে? বড় নাতি? হ্যাঁ। এতকাল পর বুড়িটাকে মনে পড়ল। আজকাল বউ পেয়েছ, আমাকে তো ভুলে যাবেই ভাই। মিহির হেসে ফেলে, অহনারও হাসি পায়। কি আশ্চর্য, মরতে বসেছেন তবু রসিকতা ছাড়েননি। মিহির বলে, তা যা বলেছ, তোমার নাতবউ খুব কড়া, আমায় চোখের আড়াল করতেই চায় না, তাই তো আসতে অত দেরি হলো। এমন সময় শাঁখের আওয়াজ শোনা গেল। বৃদ্ধাও বোধহয় শুনলেন। মিহিরের হাত ছাড়িয়ে কপালে জোর করে হাত ঠেকালেন একবার, তারপর বললেন, তা তোমাদের ছেলে কোথায়? বড় নাতি, আমায় একবার দেখাবে না? আমি যাই, দেখি খোকা বাবু কোথায়, তাকে নিয়ে আসি একবার। বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। অহনা এবার তাকালো মিহিরের দিকে, চুপি চুপি বলল, এই ঘরে বাবিকে না আনলেই ভালো হয়, ঘরটা খুব গুমোট। তাছাড়া রোগীর ঘর। বুঝতেই তো পারছো, ঠাম্মার বেশি দিন নেই, একবার পুতির মুখটা দেখে নিক, কিছু হবে না। মহিলা ঘরে ফিরলেন, তার কোলে হাসি মুখে বাবি। খিল খিল করে হাসছিল। দাদার কোলে বসে সে কি খেলা কর জ্যাঠাইমা, খুব দুষ্টু কিন্তু তোমার ছেলে বৌমা। তোমরা তো বাড়িতে একা থাকো, ওকে বেঁধে রাখো? দরকার হয় না, আমি কাছাকাছি থাকি সব সময়। মিহির বাবিকে কোলে নেয়, তারপর ঠাম্মার কাছে এনে বলে, এই দেখো, দেখেছো, এই হলো আমাদের ছোট্ট বাবি সোনা। কই দেখি ভাই। বলে হাত বাড়িয়ে বাবিকে ছুঁতে যান। ঠিক তখনই কোথা থেকে কে জানে একটা বিড়াল কেঁদে ওঠে। বৃদ্ধাও
সরিয়ে নেন হাত। বেশি নয়, 3 সেকেন্ড চুপ করে দেখেন বাচ্চাটাকে। তারপর ভয়ে ভয়ে বলেন, সর্বনাশ করেছে। আহা, কচি বাচ্চাটাকে নিয়ে পথে বেরিয়েছ, একটু নিয়ম কানুন মানতে পারো না? সে সর্বনাশী তো ওত পেতেই আছে। এবার যে কি হবে? হায় হায় হায়। সাবধান, খুব সাবধান। একটুও ভুল হলে। এই পর্যন্ত বললেই তার কথা থেমে যায়, বুক ফাটা কাশির দমকে। অহনা তাড়াতাড়ি মিহিরের কোল থেকে বাবিকে তুলে নেয়। তারপর একটু অভদ্রের মতোই বেরিয়ে যায় ঘর থেকে। এক মহিলা এগিয়ে এসে, এই কি হলো জ্যাঠাইমা? বিষম লাগলো নাকি? এত চেঁচিয়ে কথা বললে তো এমনই হবে। নাও নাও, জল খাও। বলে একটা তামার ঘটি থেকে জল ঢেলে দেন বৃদ্ধার মুখে। বৃদ্ধা আর কি করে, জল ঘিঁটছেন, সঙ্গে সঙ্গে হাত নাড়ছে মিহিরের দিকে। কিছু বলছো ঠাকুরমা? কিছু বললেন না তিনি, শুধু ইশারায় বুঝিয়ে দিলেন কিছু একটা। প্রথমে ডান হাতের তালুটা সোজা করে মেলে ধরলেন একবার, তারপর সেই তালুটা মুঠো পাকিয়ে শক্ত করে ফেললেন। শেষে বাঁ হাতে দিয়ে মুঠোটা আড়াল করে হাত নাড়তে নাড়তে থামলেন তিনি। ভাবটা যেন কিছু একটা জিনিস কারোর থেকে বাঁচিয়ে লুকিয়ে রাখছেন, আর সেই সঙ্গে কাউকে যেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন নিজের দরজা থেকে। ঠাকুমার হেঁয়ালি বোঝার ইচ্ছে ছিল, কিন্তু এখন অহনাকে সামলানো দরকার। মেয়েটার সব ভালো, শুধু বোঝে বড্ড কম। এখন যদি না বুঝে অকারণে একটা বেফাস কথা বলে ফেলে, সেটা শুনে সবাই কষ্ট পাবে। মিহির ওদিকটা সামাল দিতে চলে যায়। রাতে খাওয়ার মন নেই অহনার, তবুও সর্বাণী যাচাযাচি করছেন। মিহির বসেছে বীরেন্দ্রর পাশে। বাড়ির পুরনো বামাঝি আর তার মেয়ে বকুল মিলে পরিবেশন করছেন। কতদিন পর রান্নাঘরের দালানে বসে বাবার সঙ্গে খাচ্ছে মিহির। আর 1 হাতা ভাত নাও বৌমা, কচুর শাকটা তো খেলেই না। বকুল, দাদাকে জল দে, গ্লাস তো ফাঁকা হয়ে গেল যে। বামা, বৌমার পাতে আর একটা মাছ দে তো। না না, আর লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। বাবি কি করছে কে জানে? কি আবার করবে? অনিতা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মশারি খাটিয়ে দিয়েছে। তোমাদের শোবার ঘরে রোহিণী পাহারা দিচ্ছে বাবুসোনাকে। তুমি ধীরে সুস্থে খাও, কোনো চিন্তা নেই। কিন্তু অহনা আর বসে থাকতে পারে না। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। কেউ কিছু মনে করবেন না যেন। না না, মনে করার কি আছে? তুমি যাও, যাও বৌমা, ঘরে যাও। উদার স্বরে বলে সর্বাণী। অবশ্য মনে ঠিকই করেন তিনি। যতই হোক বউ মানুষ, স্বামী শ্বশুর এখনো ওঠেনি, এমন করে উঠে যাওয়া কি ভালো দেখায়? যাকে শহুরে মেয়ে কত আর সভ্য হবে, মনে মনে বলেন সর্বাণী। খাওয়া দাওয়া শেষের পথে বামা আমসত্ত্বর চাটনি দিল মিহিরের পাতে। গরম গরম জিলিপি এনে পাতে দিতে লোভীর মতো বলল মিহির। উফ, কতদিন খাই না। বলে একটা গোটা মুখে পুরে দেয় মিহির। চিনির রস তার ঠোঁটের কষ বেয়ে নামছে। রাত হয়েছে অনেক। বীরেন্দ্রর খাওয়া হয়ে গেল, উঠে গেলেন তিনি। মিহিরও উঠে যাচ্ছে। সর্বাণী স্বামীর পাতে খেতে বসবেন। বামা তার জন্য ভাত বাড়ছে। এমন সময়, তুই একবার রান্নাঘরে যা তো, দেখ তো জানলা গলে বেড়াল ঢুকলো নাকি। বলে সর্বাণী তাকে বিদায় করলেন। তারপর মিহিরকে বললেন, শোনো বড় খোকা, তোমায় একটা কথা বলি। তোমরা চলে আসার পর আমি তোমার ঠাকুমার ঘরে গিয়েছিলাম। তিনি ডেকে পাঠিয়েছিলেন আমায় কটা কথা বলেছেন তিনি। আচ্ছা,
একটা কথা বলো তো, এখানে আসার পথে কিছু অদ্ভুত হয়েছে কি তোমাদের সাথে? বৌমা ছিল বলে এতক্ষণ বলিনি। তুমি বলো তো, কিছু হয়েছে কি? মিহির একটু অপ্রস্তুতে পড়ল। কি বলবে সে? অহনার এখানে আসার ইচ্ছে গোড়া থেকেই নেই। তাছাড়া বেরোতে বেরোতেও দেরি হয়েছে। কারণটা তার হঠাৎ করেই কোর্টে যাওয়ার জন্য। সারা রাস্তা বিড়বিড় করতে করতে এসেছে অহনা। এইসব কথা তো আর মাকে বলা যায় না। এমনিতেই অহনা যেমন আবভাব করছে, কোমর বেঁধে ঝগড়া না করলেও খুব একটা সোনায় সোহাগা ব্যবহার করছে না সে। তাহলেও মেয়েটাকে পছন্দ করে বিয়ে করেছে মিহিরি। তাকে ছোট হতে দিতেও পারে না, কারণ সেটা হলে তার পছন্দ নিয়ে প্রশ্ন উঠবে। আবার মা যেরকম কড়া মানুষ, অহেতুক কিছু বলছে না, সেটাও মিহির বোঝে। কি হলো? কিছু বলছি তো আমি। এমন কি কিছু হয়েছে? মানে কেউ কি পিছু নিয়েছিল তোমাদের এখানে আসার সময়? এই পিছু নেওয়ার কথাটা শুনেই মাথা খুলে গেল মিহিরের। ওই অদ্ভুত ঘটনাটা এমনই আজব যে এতক্ষণ নানান ব্যস্ততায় ওটা সরে গিয়েছিল মনের কোণে। এইবার মায়ের কথায় ভেসে উঠল আবার। সে বলল, হ্যাঁ, আর বলো না, একটা পাগলি মনসাতলার জঙ্গলের একটু আগে হঠাৎ দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো। সরতে বললে কিছুতেই সে সরে না। তারপর বাকিটাও বলল মিহির। সর্বাণীর চোখ বড় বড় হল। জিভ কেটে তিনি বললেন, এই বাবা, এই ঈশ্বর, হায় হায়, আমারই দোষ, আমারই দোষ। আজ যে শনিবার, তোমাদের গতকাল বা আগামীকাল আসতে বললে ভালো হতো। আজকে নয় যে কথাটা খেয়ালই ছিল না। এই বাবা, যাগে, দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর হাত কামড়ে কিচ্ছু করার নেই। সাবধানে থাকতে হবে, খুব সাবধানে কিন্তু। কি বলছো মা? উনি আর কথা না বলে উঠে গেলেন। বামা তাকে খেতে অনুরোধ করলে তিনি বলেন, শরীরটা আজ ভালো নেই রে, রাতে খিদে পেলে চিড়েমুড়ি খেয়ে নেব। বলে পাত ছেড়ে উঠে পড়েন সর্বাণী। এঁটো হাতে মিহিরও দাঁড়িয়েছিল। ছেলেকে ইশারায় ডেকে কল ঘরের দিকে চলতে থাকেন। মিহির কল ঘর থেকে বেরোতেই সর্বাণী বলেন, বাবা, আমার সঙ্গে একবার একটু আয় তো। বীরেন্দ্র প্রতি রাতেই খাবার শেষে বাড়ির পিছন দিকের উঠোনে পায়চারি করতে যান। আজও গেছেন। ঘর খালি। সর্বাণী ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন। তারপর দরজাটা বন্ধ করে দিলেন। আজ শনিবার বলেই ভয় বাবা, রাতে একটু সজাগ থেকো। ওখানে বকুল ছিল বলে সব কথা বলতে পারিনি। ছেলে মানুষ, ভয় পাবে। বৌমাকেও কিছু বলো না এক্ষুনি। বুঝতে পারছি এখানে এসে তার ভালো লাগছে না মোটেও। তুমি তো আমার ঘরের ছেলে, তাই তোমাকেই সব বলছি। রাতে যদি কোনো শব্দ শুনতে পাও, মানে কেউ যদি ডাকে, ধরো যদি আমি বা তোমার বাবা ডাকি, কিছুতেই ঘরের দোর খুলো না যেন। যাই হয়ে যাক, বাবু সোনাকে চোখের আড়াল করবে না, কেমন? আর শোনো, বৌমাকে একটু চোখে চোখে রেখো তো। কেন মা? এই সব কেন বলছো তুমি? অজান্তেই মিহিরের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। সর্বাণী বললেন, কাল সকালে শোনো, আর মোটে একটা দিন। পরশুদিনই বাবু সোনার পুজো। বাবা বুড়ো শিবের কাছে সংকল্প করে দিতে পারলে আর কোনো ভয় নেই। কিন্তু আজ রাতটাই যে বড় ভয়ের। সে মুখ পুরি যেও পথে থাকবে। আমার ভুল। তোমাকে যে সাবধান করব সেটাও তো করা হয়নি। আর বৌমা তো শহরের মেয়ে, এত কিছু সে জানে বোঝে না। তবে চিন্তা নেই, আমি আজই বামাকে বলছি। সে জেলের মেয়ে, জেলের বউ, জালকাঠি তার সন্ধানে আছে। কাল সকালেই বাবু সোনার কোমরে বেঁধে দেব আমি। শুধু আজ রাতটুকু তুমি বাবুকে আর বৌমাকে একটু নজরে নজরে রেখো। বৌমা হয়তো এমন কিছু বলবে, এমন কিছু করবেই যা তার করার কথা নয়। কিন্তু তুমি মাথা ঠান্ডা রেখো, কিছুতেই ঘরের দরজা খুলো না। আর
আর বৌমাকে। এই পর্যন্ত কথা হয়েছে, হঠাৎ দরজায় ঘা। দিদি 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 দরজা খোলো, ওইদিকে ওইদিকে সে এক কাণ্ড হয়েছে গো। দরজা খুলেই সর্বাণী দেখলেন খুড়তুতো যা সুধাময়ী। কি হয়েছে সুধা? বৌমা যে হাঁক ডাক করছে গো দিদি, বাবু সোনার ধুম জ্বর হয়েছে। সে কি? হ্যাঁ, বাবির জ্বর এলো কখন? মিহির তাড়াতাড়ি সেখান থেকে ছুটে এসে ঢোকে তার ঘরে। খবরটা ছড়িয়ে পড়েছে বাড়িময়। বীরেন্দ্র এসেছেন, ছেলেকে কোলে নিয়ে অহনার আগে ফুঁসছে, কিন্তু বলতে পারছে না কিছুই। ওষুধ দিয়েছো? দিয়েছি। তাহলে একটু পরেই জ্বর কমে যাবে। ছেলেটা কিন্তু কাঁদছে না বলে অহনা রাগত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহিরের দিকে। এর আগেও কয়েকবার জ্বর এসেছিল ওর, বিশেষত যেদিনগুলোই ওর ভ্যাকসিনেশন হয়েছে সেদিনকে। জ্বরের ঘোরে ঘুমোতেই পারেনি সারা রাত, চিৎকার করে কেঁদেছে। অবশ্য যন্ত্রণা হচ্ছিল তার সাথে, কিন্তু তাও এত শান্তভাবে থাকার ছেলে তো বাবি নয়। সে কেবল ছোট ছোট চোখ দুটো দিয়ে দেখছে চারপাশ। বড় ঘরের দেওয়ালের গায়ে অনেক ছবি, ক্যালেন্ডার, দেওয়াল আলমারির তাকে কাঁচের আড়ালে সাজানো অনেক জিনিস, মাটির পুতুল, সমুদ্রের কড়ি, উলের ফুলদানি, আরও কত কিছু। কিন্তু সেই সব দেখছে না বাবি। সে সোজা তাকিয়ে আছে ঘরের ছাদের দিকে। পুরনো আমলের বাড়ি, পেটাই করা ছাদ, মাথার অনেক উপরে তার অবস্থান। একরত্তি বাবি সেই দিকে তাকিয়ে কেন, কি দেখছে অমন করে? বোঝার চেষ্টা করে মিহির। ঘরে অনেক মানুষ, সবাই ওই চেষ্টাটাই করছে, বুঝতে পারছে না কিছুই। অনেকেই অনেক কথা বলা বলি করছে। আমার ছেলেটার তো শরীরটা খারাপ, আপনারা একটু ঘরটা খালি করে দিলে ভালো হয়, ওকে একটু ঘুম পাড়াবো। গ্রামের মেয়ে বউ সবাই এভাবে আর কেউ কখনো মিষ্টি মুখে তাড়িয়ে দেয়নি ওদেরকে। শহুরে বৌমার ব্যবহার হজম করে চলে গেল সবাই। বীরেন্দ্র গেলেন, সর্বাণীও যাচ্ছেন। মিহির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেবল। যাওয়ার আগে সর্বাণী অহনার হাত দুটো ধরে একটা কথা বলে গেলেন। বৌমা, আমি জানি তুমি মানবে না, তবু বলছি, বাবু সোনার জ্বর কিন্তু কোনো ওষুধ সারাতে পারবে না। কাল সকালে বাবা বুড়ো শিবের চরণামৃত এনে দেব, দেখো ভালো হয়ে যাবে। কিন্তু এই রাতটাই বড় সাংঘাতিক, তুমি একটু সামলে থেকো মা। কোনো অবস্থাতেই ভুলো না যে তুমি ওর মা, আর আমার ছেলে তোমার স্বামী। আপনি এসব কি বলছেন? বলছি, সাবধানে থেকো। যাও, দরজাটা বন্ধ করো। চুপচাপ করে দাঁড়িয়ে আছো যে? তোমার ভালো লাগছে তো? ছেলের জ্বর হচ্ছে, গ্রামে এসে আনন্দ হচ্ছে তো তোমার? দেখো অহনা, আমাদের গ্রামে আসার সাথে বাবির জ্বর হওয়ার কোনো সম্পর্ক নেই। মাত্র কয়েক ঘন্টা জায়গা বদল হলেই এমন অসুখ করে না কারো। তাছাড়া তুমি ওষুধ দিয়েছ, শরীরটা এমনিতেই সেরে যাওয়ার কথা, এর মধ্যে আমায় টানছো কেন? তাই নাকি? তোমায় টানবো না তো আর কাকে টানবো? আমি তো বারবার বলেছিলাম বাবি আর একটু বড় হোক, তারপর আসা যাবে। নিয়ম, পুজো, হাজার রকম কথা বলে জোর করে নিয়ে এসেছো আমাদের। আর তোমার মা কেয়ালি করছেন এখন। সাবধানে থেকো। আশ্চর্য! অহনা, ঠিক করে কথা বলো। ছেলেটার গা এত গরম, জ্বর নামছে না, তুমি ঠিক করে কথা বলতে বলছো? ওকে তুমি আমার কাছে দাও, আমি একটু জলপট্টি দিয়ে দিচ্ছি। থাক, দরদ দেখাতে হবে না, দরকার হলে আমি দিতে পারবো। মিহির আর কোনো কথা বলে না। মশারির দুদিকের কোণ টাঙানোই ছিল, আর দুদিকের টাঙানো ছিল না। এবার সেই দুটোও টাঙিয়ে দিল মিহির। তারপর বিছানায় উঠে বালিশে মাথা রাখল। মাথার কাছেই দেওয়াল ঘড়ি, টিক 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 করে কাঁটা ঘুরছে তার। গ্রামের রাতগুলো এমনিতেই শান্ত, অন্ধকার ছেয়ে গেছে আনাজ কানাজ পর্যন্ত।
রায়চৌধুরী বাড়ির সবার কাজ শেষ। বামা আর বকুল মিলে সেই কখন এঁটো বাসন মেজে রান্নাঘর মুছে দালান পরিষ্কার করে তাদের ঘরে গিয়ে দরজায় খিল তুলে দিয়েছে। চারপাশ নিঝুম, হয়তো ঘুমিয়ে পড়েছিল মিহির। হঠাৎ কিসের একটা শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেল। কে যেন হাঁটছে, তারই ঘরের বাইরে পা ঘষে ঘষে অন্ধকারে হাঁটছে সে। আর সেই সঙ্গে ঘরের ভিতর দরজায় পিঠে একরকম ঘষাঘষি চলছে। আরে অহনা, কি করছো ওখানে? নাইট ল্যাম্প আছে, কিন্তু সেটা জ্বলার থেকে জ্বালাচ্ছে বেশি। এমন আলো তার যে ঘরটাকে আরো আবছায়া করে তুলেছে। সে যখন শুয়েছিল তখন বড় আলোই জ্বলছিল। তারপর অহনা কোনো ফাঁকে ছোটটা জ্বালিয়ে শুয়ে পড়েছিল। তাহলে তো অহনার ঘুমিয়ে পড়ার কথা, আর সে এখন বিছানা ছেড়ে। অহনা, কি করছো তুমি? কি করছি তোকে বলতে হবে? হ্যাঁ, তোকে। অপরিচিত যান্ত্রিক গলার স্বরে বলে অহনা। মানে কি বলছো এসব? চাবি কোথায়? ঘরে তালা দিয়েছিস, চাবিটা কোথায় বল? মিহির ভীতু নয়, আবার বীর পুরুষও নয়। স্বাভাবিক সাহস তার আছে, অন্তত এতদিন তো তাই জানত। কিন্তু এখন বাড়িতে এসে বাড়ির মতো পোশাক পরেছে সে। পাঞ্জাবি, পাজামার পকেটে আছে জিনিসটা। মা বলেছিল দরজা কিছুতেই না খুলতে। সে তো খুলবেই না, কিন্তু এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছে। ক্লান্তির চোটেই যদি ঘুমিয়ে পড়ে মিহির, আর সেই সময় যদি কোনো কারণে অহনা ঘরের বাইরে যায়, সেই ভয়ে সবার আগে দরজায় তালা দিয়ে চাবিটা পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছিল মিহির। অহনা বাবিকে নিয়ে ব্যস্ত ছিল, তাই এইসব ভ্রুক্ষেপ করেনি। এখন এত রাতে চাবি খোলার দরকার পড়ল কেন? হ্যাঁ, এখন অনেক রাত। অনেক দূর থেকে গ্রামের পোস্ট অফিসে ঘন্টাটা বাজছে। ঢং ঢং করে দুটো ঘা পড়ল ঘন্টায়, মানে রাত 2 বাজে। বুঝতে পারছিস না কি বলছি? বল চাবিটা কোথায়? চাবিটা দে, দে বলছি। এভাবে কথা বলছো কেন অহনা? তুমি তুমি আমার সাথে এভাবে ব্যবহার করছো? তোর সাথে আবার ভালো ব্যবহার করার কি আছে? এই মন কোথাকার? ভালোই ভালোই বলছি, আমি বাইরে যাব। এই ঘরে নেই, আনতে যাবো জিনিসটা। দরজা খুলবো, চাবি দে। আবল তাবল না বকে বিছানায় উঠে এসো, উঠে এসো বলছি। তবে রে, দিবি না? শুনবি না তো কথা? তবে বল। বলে অহনা হিংস্রভাবে মশারির দেওয়ালটা নখের আঁচড়ে ছিঁড়ে ভিতরে ঢুকে আসে। হাত বাড়িয়ে তার আগেই আন্দাজে বাবিকে কাছে টেনে নিয়েছে মিহির, কিন্তু অহনা বিছানার উপরে উঠে এসেছে। বাবি সমেত মিহিরকে আঁকড়ে ধরেই আমার লাগছে। এ তো অহনার হাত নয়, ঠান্ডা পিচ্ছল দুটো হাত। কি যেন লেগে আছে তার হাতে। কি 10 আঙুলের নখে যেন 10টা ছুরি ঢোকানো। মিহিরের পাঞ্জাবিটা ফড়ফড় করে ছিঁড়ে গেল সেই নখের আঁচড়ে। মিহির আর দাঁড়ালো না, কোনো মতে বাবিকে কোলে নিয়ে লাফিয়ে নামলো বিছানা থেকে। বাইরে সেই পায়ের আওয়াজটা এখনো শোনা যাচ্ছে। কে যেন হাঁটছে আর বলে চলেছে, আয় আমার কাছে আয়, নিবি আয়, আমি নিয়ে এসেছি আমি, নিয়ে যাবি আয়, আয়। বলে কি যেন একটা ভোঁতা ও ভারী জিনিস দরজার চৌকাঠের মাটিতে ঠুকছে কেউ। গোটা বাড়িতে কি কেউ নেই?
কেউ কি শুনতে পাচ্ছে না কিছু? মিহির চিৎকার করে, মা, বাবা, বাবাদি, তোমরা কোথায়? মা, একবার এখানে এসো, দেখো না কি হয়েছে, শুনছো মা? অহনাও পিছনে এসে দাঁড়িয়েছে মিহিরের। বাঁ হাত বাড়িয়ে সে বাবিকে হিংস্রভাবে কেড়ে নিল মিহিরের কোল থেকে, আর ডান হাতটা দিয়ে চেপে ধরল মিহিরের গলা। ছটফট করছে মিহির। এমন সময় বাবি কেঁদে উঠল ডুকরে। এতক্ষণ পর কাঁদল ছেলেটা। মিহির মরে যেতে যেতেও ছেলের কান্না শুনে যেন এক নতুন শক্তি ফিরে পেল শরীরে। দু হাতে সে অহনার একটা হাত ঘুরিয়ে দিল উল্টো দিকে। যতই আসরিক শক্তি থাক, হার মানল অহনা। তারপর আর এক মুহূর্ত নয়, মুহূর্তের মধ্যেই পকেট থেকে চাবি বের করে তালায় লাগিয়ে ঘুরিয়ে দিল মিহির। একটানে দরজা খুলে বেরিয়ে পড়ল বাইরে। রুদ্ধশ্বাসে ছুটে গেল বাবা মায়ের শোয়ার ঘরের দিকে। আছড়ে পড়ল দরজায়। দম বন্ধ করা গলায় বলল, বাবা, এসো তোমরা। বীরেন্দ্রবাবু বেরিয়ে আসেন কি হয়েছে বুঝতে না পেরে। সর্বাণী নিজের কপালে করাঘাত করে বলেন, তোমায় অত করে বারণ করলাম, শুনলে না, ঠিক দরজা খুলে বেরোলে। বৌমা কোথায়? বৌমা কোথায়? আর বাবু সোনা কোথায় তারা? হায় হায়, এ কি সর্বনাশ করেছো! কাঁদতে কাঁদতে সে বলল তার কীর্তির কথা। সর্বাণী চিৎকার করে কেঁদে উঠলেন, না না, হে ভগবান, হে বাবা বুড়ো শিব, এ কি সর্বনাশ হলো গো! ওগো ওগো, তুমি দাঁড়িয়ে দেখছো কি? চলো। হাঁক ডাক করে গোটা বাড়ি জাগিয়ে বীরেন্দ্র ওই রাতেই বাড়ির মধ্যে দারুণ শোরগোল তুলে দিলেন চারিদিকে। সবাই এসে ঢোকে মিহিরের ঘরে। কিন্তু না, শেষ রক্ষা করা যায় না। সর্বাণী মিহিরকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলেন, মায়ের একটা কথাও রাখতে পারলে না? হ্যাঁ, এত ভয় তোমার! কিছুই করতে পারতো না সে, কিছুই করতে পারতো না যদি বাইরে না বেরোতে পারতো। আর সেই জন্যই তো অত সাধাসাধি তার। কেন দরজাটা খুললে তুমি? কেন খুললে? মা, আমি কিছু বুঝতে পারিনি। কি এইসব কি? তোমরা জানো না কি সাংঘাতিক! বীরেন্দ্র সর্বাণীকে প্রশ্ন করেন এখন তারা কি করবে। তিনি আবারও বলেন, কোনো উপায় নেই, কিছু করার নেই গো। হ্যাঁ গো, তুমি মনসাতলার জঙ্গলে লোক পাঠাও, যদি কিছু করা যায়। 10 সেকেন্ডের মধ্যে খবর ছড়িয়ে গেল গোটা গ্রামে। খুব অল্প সময় লাগলো বাড়িতে বাড়িতে থাকা জোয়ান পুরুষ মানুষদের লাঠি সোটা নিয়ে মনসাতলার জঙ্গলের দিকে ছুটে যেতে। মিহিরও তাদের সঙ্গে যেতে চেয়েছিল, সর্বাণী যেতে দিলেন না। তাকে নিজের ঘরে রেখে ঘরের দরজা বন্ধ করে দিলেন। তারপর বীরেন্দ্রকে পাহারায় রেখে তিনি এসে ঢুকলেন তার শাশুড়ি মায়ের ঘরে। কিন্তু এ কি, মরণাপন্ন শয্যাশায়ী মানুষটা ঘর ছেড়ে গেল কোথায়? সর্বাণী এতটাই অবাক হন যে চিৎকার পর্যন্ত করতে পারেন না। নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে আসেন। ছেলের পাহারায় বসিয়ে যাওয়া স্বামীকে বলেন, ওগো, আজ একটা সর্বনাশ না হয়ে যায় না? তুমি আমার সঙ্গে শিগগিরই চলো। তুমি তার নিজের ছেলে, তোমার কথার আলাদা দাম তার কাছে। আমি বললে কতটা কাজ হবে জানি না। তুমি চলো, আর দেরি করো না, আর দেরি করো না। যেমন কথা তেমন কাজ। মস্ত একখানা তালা ঝুলিয়ে পাহারায় বামাকে বসিয়ে চাবি আঁচলে বেঁধে সর্বাণী
স্বামীকে নিয়ে চললেন। রাত তখন 3টের কাঁটা ছাড়িয়ে গেছে। গোটা গ্রাম এসে উজাড় হয়েছে মনসাতলার জঙ্গলে। পুরুষ মানুষেরা আগা মাথা কিছুই না বুঝে গলা ছেড়ে শাসাচ্ছে। ঝোপে ঝাড়ে এলো পাথারি লাঠি চালাতে চালাতে সাপ সাপান্ত করছে তারা। খাঁটি তারিখে ঘুমিয়েছিল। কাঁচা ঘুম ভেঙে যেতে যা হওয়ার তাই হচ্ছে। সর্বাণী সোজাসুজি ঢুকে গেলেন তাদের পাশ কাটিয়ে জঙ্গলের বুকে। তিনি এদিক ওদিক ঘুরলেন না মোটেও। শটাং চলে গেলেন পরিত্যক্ত মন্দিরের মধ্যে। সেখানে গিয়ে যা দেখলেন তা দেখে তার দৃষ্টি স্থির হয়ে গেল। দৃশ্যটা দেখে কথা সরছে না। অন্নপূর্ণা চৌধুরী রানী সোজা দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। তার এক পাশে পাথরের মূর্তির মতো ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে অহনা, আর অন্য পাশে আজ গ্রামে ঢোকার সময় গাড়িতে বসে মিহিরেরা যে অদ্ভুত মূর্তি দেখেছিল সেই মূর্তি। দু চোখের মরা দৃষ্টি মেলে সে দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা আড়াল সহ্য করতে চাইছে না আর। হাত বাড়িয়ে ঠেলে সরিয়ে দিতে চাইছে তাকে বারবার, কিন্তু অন্নপূর্ণাকে টলানোর সাধ্য হচ্ছে না তার। গুনগুন করছে অহনা। কি বলতে চাইছে বোঝা যাচ্ছে না। 11 মাস 28 দিনের ছোট বাচ্চাটা কোনো এক অজ্ঞাত কারণে অসীম বোধ শক্তি পেয়ে ঘটনার গতি অনুযায়ী কোনো ঝঞ্ঝাট না পাকিয়ে চুপ করে সবটা দেখছে। ক্রমশ রাত বাড়ছে। বিভীষিকা মূর্তিটা ঘর ঘরে গলায় বলে উঠল, সরেছা বলছি, সর, আমায় বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমি ওকে নিয়ে যাবই। পারবি না, সাধ্য থাকে তো নিয়ে গিয়ে দেখা। বিরহ গলায় বলেন অন্নপূর্ণা। তারপর স্পষ্ট ঘুরে দাঁড়ান সামনে। পিছনে হয়ে যায় অহনা। অদ্ভুত মূর্তিটা হিস হিসে গলায় কাল সাপিনীর মতো হেসে উঠে বলল, আমার ক্ষমতা নেই। তোর আছে, আছে। তুই আগের বারেও পারিসনি, এইবারেও পারবি না, কোনোবারই পারবি না। সব সময় আমি ঠকবো এ তো আর হওয়া চলে না। না, অনেক কষ্ট পেয়েছি আমি, এবার তুই কষ্ট পাবি। কষ্ট কি আমি পাইনি? কোনো এক আশ্চর্য মন্ত্র বলে অন্নপূর্ণার গলার জড়তা মুছে গেছে। তার রোগ জর্জরিত দেহের মতোই স্পষ্ট পরিষ্কার উচ্চারণে কথা বলছেন তিনি। কষ্ট কি আমি পাইনি? আমার কোলের ছেলেটার ক্ষতি করেছিস তুই। চোখের সামনে ফুটফুটে নাতিটাকে মরতে দেখেছি। আর কত বাকি? এত রক্ত খেয়েও সর্বনাশী ডাইনি তোর লোভ মেটেনি, মরেও তুই ছাড়িসনি আমাদের। কিন্তু আজ আর নয়, আজ আর কিছুই করতে পারবি না। আমার প্রাণ আজ নয় কাল এমনি যাবে। আমি আর তার মায়া করি না, কিন্তু জন্মের মতো এই বংশ থেকে তোর নজর নিকেশ করব। এই আমার প্রতিজ্ঞা। আমার নাতির ঘরের পুতির কোনো ক্ষতি তুই করতে পারবি না। এমনিতেই তোর কাল নজর লেগে জ্বর হয়েছে ছেলেটার। আর নয়। তুই তো মরবি, আজই মরবি। আমি মারবো তোকে, কিন্তু তোর পুতিকেও বাঁচতে দেব না। এই বংশে বড় ছেলে হয়ে যারা আসে তাদের আমি কিছুতেই বাঁচতে দেব না। বলেই মৃত অথচ জীবিত ভয়াল উপস্থিতিটা পায়ে পায়ে অন্নপূর্ণাকে ছাড়িয়ে অহনার দিকে যেতে শুরু করে। অন্নপূর্ণা কিন্তু গায়ের জোরে তাকে বাধা দেওয়ার চেষ্টাও করেন না।
সর্বাণী চোখের সামনে দেখছেন এই অপার্থিব ঘটনাটা। অন্নপূর্ণা হঠাৎই তার ডান হাতের মুঠো শক্ত করে পাকিয়ে ধরলেন। কি যেন বিড়বিড় করে মন্ত্র বললেন তিনি। সেই সঙ্গে চুপ করে থাকা বাবি একবার কুকিয়ে উঠল মাত্র। অন্নপূর্ণা সব সংযম ভুলে মুহূর্তের জন্য দারুণ আঘাত লাগলে মানুষ যেভাবে চিৎকার করে সেইভাবে চেঁচিয়ে উঠলেন। তারপরই প্রাণপণে চেপে ধরলেন নিজের ডান হাতের মুঠো, আর সেভাবেই দাঁড়িয়ে ওই মুঠো হাতটি নিজের কপালে ছোঁয়ালেন। শেষে সেই হাতটাকে আড়াল করে বাম হাতের তেলো মেলে ধরে বিশেষ মুদ্রায় নাড়তে লাগলেন। তারপর ডান হাতের মুঠোটা বাম হাতের আড়ালে লুকিয়ে রেখে ঠিক এমনভাবে দুরূহ ভাষায় মন্ত্র পড়তে পড়তে হাত নাড়তে লাগলেন তিনি। যা দেখে আর কিছু বোঝা না যাক, এটুকু সর্বাণী নিশ্চয়ই বুঝলেন যে তিনি কিছু একটা গোপন রেখে কাউকে যেন তাড়িয়ে দিচ্ছেন। ভারী আশ্চর্য, অতি সাধারণ একরকম দৃশ্য। সর্বাণী তখনও নির্বাক, কিন্তু এরই মধ্যে তিনটে ঘটনা ঘটছে একসঙ্গে। প্রথমত, অহনার আড়ষ্ঠতা কেটে যাচ্ছে। দ্বিতীয়ত, বাবি মৌনতা ভেঙে শিশুসুলভ কান্না কেঁদে উঠছে। আর তার সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত অনৈসর্গিক মূর্তিটা যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, সোজা মেঝেতে পড়ে ধুলোর উপর আছাড়ি পিছাড়ি খেতে থাকে ক্রমশ। বিশ্রী দুর্গন্ধে ভরে যায় ছোট্ট পরিসরটা। সর্বাঙ্গে চাপা দেওয়া পাতলা চামড়ার মোড়কটা খসে খসে পড়ে। সেই সঙ্গেই ধরের সঙ্গে শয়তান শক্তির জোরে জুড়ে থাকা কাটা মুন্ডুটা আলাদা হয়ে যায় অন্নপূর্ণার মন্ত্র উচ্চারণের আঘাতে। বেরিয়ে আসে হাড় জিরজিরে লম্বাটে কবন্ধ নরকঙ্কাল। মরা চোখে তখনও অশুভ দৃষ্টি রয়েছে। হালকা হয়ে পড়ে থাকা মাথাটা দুলছে, গলার স্বর ক্ষীণ হয়েছে। তবুও সেই মুখ থেকে তীক্ষ্ণ আক্রোশে সে বলেই চলেছে, থাম বলছি, আমার কষ্ট হচ্ছে। তুই এরকম কেন করছিস? গেলে তো আমি একা যাব না, তুইও তো যাবি। এত বড় সর্বনাশ করিস না, থাম। অন্নপূর্ণা কথা কানে নেন না। এতক্ষণে বীরেন্দ্র এসে দাঁড়িয়েছেন সর্বাণীর পাশে, সঙ্গে আরো কয়েকজন। সর্বাণী সকলকেই ইশারায় চুপ থাকতে বলেন। ওদিকে মাটিতে কঙ্কাল ছটকাচ্ছে, আর সম্বিত ফিরে পেয়ে অহনা কিছুই বুঝতে না পেরে বাবির কান্না থামানোর চেষ্টা করছে নিঃশব্দে। অন্নপূর্ণা তেমনি মুদ্রায় হাত নাড়ছেন আর মন্ত্র পড়ছেন। এভাবেই কেটে গেল অনেকটা সময়। পূব আকাশে তখন হয়তো রক্ত আবির ছোপ লেগেছে। ভোর হয়ে আসছে। দুর্গন্ধটা বাড়তে বাড়তে চরমে পৌঁছেছে। শেষ বাতাসে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল কঙ্কালের দেহ। শেষ অবধি আর গঠন আগের মতো থাকল না। টুকরো টুকরো হয়ে ভেঙে গুড়িয়ে গেল হাড়গুলো। এই অপ্রাকৃত দৃশ্য শেষ হওয়ার পর অন্নপূর্ণা হাঁটু ভেঙে বসে পড়লেন। তখন তার হাঁফ উঠেছে। প্রক্রিয়া থামিয়েছেন তিনি দেখে সর্বাণী ছুটে এলেন শাশুড়ির কাছে। বৌমার কোলে মাথা রাখলেন তিনি। আপনি এ কি করলেন মা? কেন করলেন? কত কষ্ট হচ্ছে আপনার। আপনি এখানে এলেন কি করে? অন্নপূর্ণা চোখের ইশারায় একটু জল খেতে চাইলেন, কিন্তু এখানে জল কোথায় পাবে? বীরেন্দ্র তৎপর হয়ে কয়েকজনকে জলের কথা বলল।
তড়িঘড়ি কে জানে কোথা থেকে এক ঘটি জল এনে দিল। সর্বাণীর হাতে সেটা দিতেই অন্নপূর্ণা নিষেধ করলেন। অস্ফুটে বললেন, তুমি না, খোকা দেখ, খোকা, শেষ জলটা ছেলের হাতেই খেয়ে যায়। বীরেন্দ্র মায়ের গলায় জল ঢেলে দিলেন। অন্নপূর্ণা বললেন, বৌমা, তোমার বংশকে, তোমার নাতিকে মুক্ত করে দিয়ে গেলাম। ও কালমুখী আর আসবে না, আর কোনো ভয় নেই মা। একদিন তুমি যে শোক পেয়েছিলে, আমি যে শোক পেয়েছিলাম, সে শোক আর নাত বউকে পেতে হলো না। কিন্তু আপনার এ কি হলো মা? হ্যাঁ, এ কি হলো? সর্বাণী প্রশ্ন করেন সঙ্গত কারণে। অন্নপূর্ণার গালের কষবে তখন রক্ত ঝরতে শুরু করেছে। রক্তাক্ত মুখে হাসলেন অন্নপূর্ণা। প্রায়শ্চিত্ত হলো মা, প্রায়শ্চিত্ত হলো। এই বলে তিনি একটা অদ্ভুত গল্প বলতে শুরু করলেন। ষাট 70 বছর আগের কথা। রায়চৌধুরী বংশের শেষ জমিদার নগেন্দ্র রায়চৌধুরীর ছেলে দেবেন্দ্র রায়চৌধুরীর ছিল দুটো বিয়ে। বড় বউয়ের রূপের গুণের তুলনা ছিল না, কিন্তু সে নিঃসন্তান। এদিকে ছোট বউ গরিব কাঠুরে ঘরের মেয়ে হলেও, আহামরি কিছু সুন্দরী না হলেও সন্তানবতী ছিল সে। প্রথম সন্তান হয়েছিল তার, কিন্তু সে সন্তান বাঁচেনি। পরেও আবার প্রসব করে সে। সন্তান হয় কন্যা। সে কন্যাটিও 6 মাস বয়স হতে না হতেই কালাজ্বরে চলে গেছে। বংশ রক্ষার দায় পুত্র সন্তানের প্রয়োজন ছিল। এই জন্যই দেবেন্দ্রর মনে শান্তি ছিল না। এরই মধ্যে খবর আসে বিপরীত দিক থেকে বড় বউ অন্নপূর্ণা সন্তান সম্ভবা হয়েছে। ছোট বউ বিভাবরীর মনে হিংসে জন্মায়। মরা ছেলে হোক বা মেয়ে সন্তানই হোক, সে মা তো বটে, এটা তার অহংকার ছিল। সুন্দরী না হলেও স্বামী সোহাগী হয়েছিল সে এই অহংকারের জোরে। বড় সতীনকে স্বামীর থেকে বেশ দূরেই রেখেছে সে। সংসারেও তার দাপট কমিয়ে দিয়েছিল ইচ্ছে মতো। কিন্তু এবারে কি হবে? বড় বউয়ের যদি ছেলে হয়, তার যে কপালটা পুড়বে। মনে মনে ফোঁসে সে। মাসখানেক যেতে না যেতেই অবশ্য দুশ্চিন্তার মেঘ কেটে যায়। বিভাবরীও আবার অন্তঃসত্ত্বা হয়। জোড়া সুখবর রটে যায় নয়ন গ্রামে। যথাসময় আতুর ঘরে ঢোকে দুজন। 1 সপ্তাহের ছড়াছড়ি প্রসব হয় দুজনেরই, কিন্তু হিসেবটা মেলে না বিভাবরীর। হ্যাঁ, তারও ছেলে হয়েছে, আর সেই আগে হয়েছে, সেই বড়। কিন্তু ছেলেটা যেন মাটির ঠেলা, রুগ্ন, জন্ম থেকেই অকর্মণ্য। এদিকে বড় গিন্নির সুস্থ সবল চাঁদপানা ছেলে হয়। তারপর যা হওয়ার তাই হয়। সংসারে স্বামীর কাছে সব জায়গাতেই ছোট বউ বিভাবরীর দাম পড়ে যায়। বড় বউ অন্নপূর্ণার সব খুঁটিতেই কিস্তি মাত করে তাকে। দিনে দিনে মাস কেটে বছর ঘুরতে যায়। এ বংশের আদিরীতি। বংশের বড় ছেলের 1 বছরের জন্মদিনের দিন তার মাথার চুল দিয়ে গৃহদেবতা তথা নয়ন গ্রামের রক্ষাকর্তা ভগবান বাবা বুড়ো শিবের কাছে সেই ছেলের নামে প্রাণ সংকল্প করে আজীবন সংকল্পে বাবা বুড়ো শিবের পুজো দিতে হয়। আর তার সাথে গোটা গ্রাম জুড়ে উৎসব হয় সেই দিন। এতকাল পর
রায়চৌধুরীদের ঘরে উপযুক্ত ছেলে জন্মেছে। এই আনন্দে চারিদিকে সাজো সাজো রব। দিনটা ছিল শনিবার, ভরা অমাবস্যা। রাত পোহালেই শুক্লপক্ষ। রবিবার কেটে সোমবার এই পুজোর দিন ঠিক হয়েছে। ছেলের জন্য সোনার গয়না, ছেলের মায়ের জন্য হিরে বসানো মাথার কাঁটা, সোনার কাজ করা বেনারসি শাড়ি, এই সবই এনেছেন দেবেন্দ্র রায়চৌধুরী। রাত হয়েছে, জমিদার বাড়ি নিঝুম হল। অন্নপূর্ণা তার বিশ্বস্ত ঝি ললিতা আর তার ছেলের ধাইমা চাঁদমুখীকে বললেন, তোমরা তবে খোকাকে আজ রাতে দেখে রেখো। সে রাতে একবার ঘুমোলে সহজে জাগে না। পেট ভরে খাইয়ে দিয়েছি আমি, তবে দেখো ভিজে কাঁথায় যেন শুয়ে না থাকে খোকা। ছেলে আজ বাদে কাল পুজো, জ্বর জ্বালা বাঁধিয়ে আবার একটা বিপত্তি না হয় যেন। ধাই ঘুমন্ত ছেলেটার কপালে হাত বুলিয়ে অহেতুক আদর দেখিয়ে বলল, তুমি কিছু চিন্তা করো না মা, খোকাকে আমি বুকে করে রাখবো। ছোট কর্তাকে ছেলের মুখ দেখাতে পেরেছে বলে দেবেন্দ্র নিজের হাতে তাকে এক ছোড়া সোনার হার দিয়েছেন। তাই ধাই খুশিতে এত গদগদ হয়ে আছে। অন্যদিকে ললিতাও কম যায় না। আমিও তো আছি মা, ভিজে কাঁথায় খোকা যদি থাকে তবে আমি কাজ করতে আছি কি করতে। তুমি কিছু ভেবো না, তুমি যাও। হ্যাঁ, তবে যাই। ওদিকে আবার তিনি রাগারাগি করবেন। অপেক্ষা করছেন আমার জন্য, তার তো আবার বেশি সবুজ হয় না। বলে নিজের স্বামী সোহাগ অর্জন হওয়ার সৌভাগ্যের ঐশ্বর্যটা কথায় খানিক প্রমাণ করে অহেতুক লজ্জা পেয়ে আঁচলটা কোমরে গুঁজে নিজের ঘর থেকে বেরিয়ে স্বামীর ঘর চললেন অন্নপূর্ণা। ঘরের দরজা ভেজানো ছিল। সামনে গিয়ে দাঁড়াতেই শুনতে পেলেন ভেতরে কে কথা বলছে। আরে বলছে তুমি যাও এখন, ভালো লাগছে না আমার। অমন করো কেন গো? কতদিন তোমার কাছে আসি না বলো তো? আমার বুঝি ইচ্ছে করে না তোমার সাথে দুটো গল্প করতে? আজকাল তো শুধু বড় বউ আর বড় বউ, সেই তো তোমার চোখের মনি। আর আমি কি তোমার পর? হ্যাঁ, সে আমার ছেলের মা, একটা সুস্থ সবল ছেলের উপযুক্ত ছেলের মা। আর তুমি নিজে যেমন বোঝা, আমার একটা ঠিক তেমনই এনেছো আমার ঘাড়ে চাপাবে বলে। এই যাও যাও যাও, তুমি এখন যাও। ও আমার তোমার সহ্য হচ্ছে না। ও তোমার সহ্য হচ্ছে না? দেরি হয়ে যাচ্ছে। বড় বউ আসবে, রসের কথা বলবে, কুঞ্জমন হবে এই ঘর, সেই সবে দেরি হয়ে যাচ্ছে আমার জন্য। তাই তাড়িয়ে দিচ্ছ আমায়, তাই তো? আমি যাব না, দেখি তুমি কি করো। এ আমারও স্বামীর ঘর, আজ রাতটা এখানে আমিও থাকতেই পারি। বেশ তো, তবে থাকো, আমি চলে যাচ্ছি। বলেই দেবেন্দ্র এসে দরজা খুলে দেন। সামনে অন্নপূর্ণাকে দেখে অপ্রস্তুতে পড়েন তিনি। অন্নপূর্ণাও কি বলবে বুঝতে পারে না। বিভাবরী ঝাঁঝিয়ে ওঠে, ও ঠিক এসেছে। বলি হ্যাঁ গা, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছুটি নেই গা? বেহাইয়া মেয়ে মানুষ কোথাকার, সর্বক্ষণ তো ছেলে ছেলে করে মরে যাও, তাই রাতের বেলা তাকে কোন চুলায় রেখে তুমি এখানে এলে শুনি? চুপ কর পোড়ামুখী। একটা চড় মেরে বসলেন অন্নপূর্ণা। আমার ছেলে চুলোয় যাবে কেন? তোর যাক না, আর পারলে সঙ্গে তুইও চলে যা। শয়তানি কোথাকার, ডাইনি মেয়ে মানুষ। এখন যা এখান থেকে। তিনি এমনি সুন্দরী, তার উপর আজ একটু বেশি সেজে এসেছেন স্বামীর জন্য। চোখ সরানো যাচ্ছে না তার দিক দিয়ে। কিন্তু এখন সতীনের উপর রেগে তার সুন্দর মুখ কঠিন হয়ে উঠেছে। কি হলো, শুনতে পেলি নে? যা যা এখান থেকে। বলে নিজের হাত ধরে টেনে ঘরের বাইরে বের করে দেন বিভাবরীকে। দেবেন্দ্র হতবাক। এদিকে সতীনকে ঘর ছাড়া করে রাজ্য জয় করার আনন্দ হল অন্নপূর্ণার মনে। সলজ্জভাবে স্বামীকে বললেন, ভিতরে চলো। বলে দুইজনে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিলেন। বিভাবরী একটাও কথা বলল না।
রাগে অপমানে দুঃখে তার গায়ে জ্বালা জ্বালা করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে সে দরজার বাইরে। অন্ধকারে, নিস্তব্ধ রাত। সামান্য শব্দ কানে আসে। বন্ধ ঘরের ভিতর থেকে শোনা যায় মেয়েলি গলার চাপা আওয়াজ, সোনার গয়নার ঝনঝনানি। বুকে আগুন জ্বলে ওঠে বিভাবরীর। নে ললিতা, ঘুমিয়ে পড়। খোকা ঘুমোচ্ছে, আমি তো আছি, ভাবনা নেই তোর। এত তাড়াতাড়ি ঘুমোবে কেন গো চাঁদমুখী? কে? হ্যারিকেনটা খাটের নিচে নামিয়ে রেখেছিল ধাই, তাই একটু অন্ধকার হয়ে গেছে উপরটা। আমি গো, আমি। ও ছোট গিন্নিমা, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো এলুম। আমার কোকার শরীরটা তেমন ভালো নয়, বুঝলে। আমি একা তাকে নিয়ে ঘরে থাকি। রাত বিরেতে যদি কোনো দরকার হয় তাই এখানেই এলুম। তোমরা দুটিতে আছো, বিপদ আপদ হলে তোমার বিদ্যা আছে, তুমি কিছু তো একটা করতে পারবে ধাই। আমি আমার কোকাকে নিয়ে আজকে রাতটা এখানে থাকতে পারি। ঘরটা যদিও বড় গিন্নিমার, তবে আজ রাতে এই ঘরে তিনি আসবেন না। হ্যাঁ থেকো, সবই তো তোমাদের। আমরা যে ঝি চাকর, আমাদের আর বলবার কি আছে। হ্যাঁ, তাহলে তাকি। বিভাবরী ঘুমন্ত খোকাকে নিয়েই এসেছিল সঙ্গে। তাকে তার ঘুমন্ত ভাইয়ের পাশে শুইয়ে দেয়। দরজা বন্ধ করে সেও বিছানায় উঠে বসে। বলে, তোমরা পান খাও? পান মানে? হ্যাঁ, এই 5 মশলা ভাজা মৌরি দিয়ে সেজে এনেছি। নাও না, খাও খাও খাও, এই নাও। তুইও নে ললিতা, ধর। দুইজনকে 2 খিলি পান দেয় বিভাবরী। তারপর অন্ধকারে নিজেও চিবোয় একটা। পান চিবোতে চিবোতে 3 জনই ঘুমিয়ে পড়ে। কখন হঠাৎ মাঝরাতে কানের কাছে একটা হাড় হিম করা আওয়াজ শুনতে পায় ললিতা ঝি। চিৎকার করে ওঠে সে। তখনই ধারালো কিছুর একটা আঘাত এসে লাগে তার মাথায়। ভাই দিদি, ওঠো ওঠো, দেখো, শুনছো? দেখো। কিন্তু ধাই ঘুমিয়ে সার। অন্ধকারে কি হয়েছে ঠিক বুঝতে না পারলেও শিশুর কান্না শুনেছে ললিতা, আর একজনের শ্বাসের ফোঁসফোঁসানি হচ্ছে। সবচেয়ে বড় কথা, তার মাথায় যে চোটটা লেগেছে তার ওজন কিছু কম নয়। মাথা চুঁইয়ে গাল বেয়ে কি যেন নামতে শুরু করেছে। রক্ত নাকি? ভয়ে, উত্তেজনায়, আতঙ্কে সাদা হয়ে গিয়ে পড়ি মরি বিছানা থেকে নেমে দরজার বাইরে বেরিয়ে ললিতা চিৎকার জুড়ে দেয়। দৌড়ে এসে হামলে পড়ে বারান্দার অন্যদিকের বন্ধ দরজাটায়। ছোট কর্তা বাবু, দরজা খোলেন। বড় গিন্নিমা দরজা খোলেন। দেখবেন চলেন কি হয়েছে। আপনারা দরজা খোলেন। চূড়ান্ত আনন্দ উপভোগ করার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুজনে। তবুও অন্নপূর্ণা মা, কোলের ছেলে দূরে আছে তাই তার ঘুম সজাগ। দরজায় ঘা পড়তে তিনি তাড়াতাড়ি উঠে পড়েন। শিথিল হয়ে মুহূর্তে পড়ে নিয়ে ছুটে এসে দরজা খুলে দেন। ঘরে আলো জ্বলছিল না, তবুও ললিতার অবয়ব দেখতে পান। কি কি হয়েছে? কি? মাগো, তুমি শিগগিরই চলো, আমি জানি না কি হয়েছে। খোকা ঠিক আছে তো? বলতে পারবো না বলেই ললিতা সেখানেই পড়ে যায়। হয়তো সেটাই তার শেষ নিঃশ্বাস ছিল, কারণ তার মাথায় যে আঘাতটা লেগেছে সেটা প্রাণঘাতী। একটা মস্ত রামদার উল্টো পিঠ মুগুরের মতো এসে লেগেছে তার মাথায়। মাথা দুভাগ হয়ে রক্ত গড়িয়ে পড়েছে অনেক। আসলে চৌধুরী বাড়ির নুন খেয়েছে বলে খানিক আগেই অন্ধকারে ঘটে যাওয়া সর্বনাশের সম্ভাবনার খবরটা মনিবের কানে তুলে দেওয়া পর্যন্ত প্রাণটা টিকেছিল।
এইবার বেরিয়ে গেল। দেবেন্দ্রর ঘুম ভেঙেছে। হাউমাউ করে কাঁদছে অন্নপূর্ণা। তার পিছন পিছন দৌড়ে দেবেন্দ্র এসে ঢোকেন অন্নপূর্ণার ঘরে। বাড়ির ঝি চাকর এরা সবাই জেগেছে ততক্ষণে। আলো জ্বলেছে চারিদিকে, কিন্তু একই সর্বনাশ, ধাই অঘরে ঘুমোচ্ছে, আর তার পাশে বিছানার মাঝখানে রক্তে ভেসে যাচ্ছে। একটা শিশু শরীর দুভাগ হয়ে গেছে, রক্ত লেগেছে ধাইয়ের গায়ে, কিন্তু তার ঘুম ভাঙেনি। ভাঙবার কথাও নয়, কারণ মরার আগে সে যে পানটা খেয়েছিল তার মধ্যে ওষুধ মেশানো ছিল। ললিতার পানের স্বাদ ভালো লাগে না, তাই সে না খেয়ে মুখে কিছু না বলেই অন্ধকারে খিলিটা খাটের নিচে ফেলে দিয়েছিল। নয়তো সেও জাগত না আর মরতও না এমন করে। আলোয় দেখা গেল কাটা পড়া শিশুর মুখ, বিভাবরীর ছেলে। আমার খোকা, আমার খোকা কোথায়? ওগো, আমার খোকা কই? আমি জানি না, আমি কিছু জানি না। দাঁড়া, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। এই, কে কোথায় আছিস? শিগগিরই খুঁজে দেখ, খোকাকে পাওয়া যাচ্ছে না। খোঁজ খোঁজ উত্তাল হয়ে ওঠে রাতের রায়চৌধুরী বাড়ি। আবিষ্কার হয় খিড়কির দরজা খোলা, আর বাড়িতে ছোট গিন্নি নেই। গোটা গ্রাম জেগে ওঠে, তুমুল তদন্ত শুরু হয়। একটা কোণাও বাদ দেয় না কেউ, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎই একটা শিশুর কান্না শুনতে পাওয়া যায়। অন্নপূর্ণাও কুলের লাজ রক্ষা করতে পারেন না, তার ঘোমটা খসে পিঠে লুটোচ্ছে। তিনি দৌড়াচ্ছেন। শিশুর কান্নাটা আসছে গ্রামের সীমানার দিক থেকে। ছুটতে ছুটতে সবাই সেই দিকে আসে। ওদিকে যে মনসা মন্দির, ওদিকে কি আলো, লাঠি, এমনকি বল্লম পর্যন্ত নিয়ে এসেছে লেঠেলরা। সবাই ধেয়ে যায় সেদিকে। অন্নপূর্ণাও যান, দেবেন্দ্র আসেন। সবাই এসে মন্দিরের চৌকাঠে পৌঁছতে শেষবার চিৎকার করে থেমে যায় কান্নাটা। একটা কূপ পড়ার আওয়াজ থামিয়ে দেয় তার গলা। সঙ্গে সঙ্গে হেসে ওঠে এক নারী। ভগবান, ও কি সর্বনাশী! কি করলি তুই, হতভাগী! বলে লুটিয়ে চৌকাঠে পড়ে জ্ঞান হারান তিনি। এ কি সাংঘাতিক নারকীয় দৃশ্য! দেবেন্দ্র পুরুষ মানুষ, ঘটনাচক্রে হকচকিয়ে গেলেও মাথা ঠিক রেখেছেন। সেখানে দাঁড়িয়েই হুকুম দেন, এক্ষুনি এই মেয়ে মানুষের মাথা কেটে ফেলো। কয়েকজন এগিয়ে যেতে চায় বিভাবরীর দিকে। বিভাবরী বাঁ হাতে গলা কাটা প্রায় 1 বছরের ছোট্ট ছেলের শরীরটা ধরে আছে। মাথাটা পড়ে আছে তারই পায়ের কাছে। গলা থেকে পা অবধি রক্তে ভেসে গেছে তার, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে হাসছে। হাসতে হাসতেই ঘুরে দাঁড়ালো এক সময়। দেখা গেল তার ডান হাতে ধরা একটা বিরাট রামদা। সে কাঠুরের ঘরের মেয়ে, কবজির জোর আছে। এই জিনিস তার চালানোর অভ্যেস আছে। সেটাকেই সে বাগিয়ে ধরে তার দিকে এগিয়ে আসা লেঠেলদের আগুন চোখে চেয়ে হুমকি দিয়ে বলল, খবরদার আমার কাছে কেউ আসবি না, যে আসবে তারই মাথা কেটে ফেলবো আমি। তোকে আজ নিকেশ করে তবেই আমি বাড়ি ফিরবো রে শয়তানি। ওরা না কাটুক, আমি নিজের হাতে তোর আজকে মাথা কাটবো। তাই নাকি? এই যে শোনো, আমি তোমার বড় ছেলেকে নিপাত করে দিয়েছি। আমার ছেলেটা অক্ষম, তাই সে বাপের বোঝা, তাই না? তার জন্ম হয়েছে কার জন্য? কে দায়ী? তুমি তো। তবু তুমি তাকে বোঝা বলছো? সতীনের কথা আমি ধরি না, কিন্তু আমার স্বামীও যে ঠিক নয়, তাই তুমিও শাস্তি পাবে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করেন দেবেন্দ্র। এতগুলো পুরুষ মানুষের মধ্যে দাঁড়িয়ে নিজেও একজন পুরুষ হয়ে এই মুহূর্তে এমন উগ্রচণ্ডী রূপে ছোট বউকে দেখে তারও গলা কাঁপছে। কিচ্ছু নয়,
তোমায় আমি মারবো না, কিন্তু তোমায় আমি ছাড়বো না। আমার ছেলে যেমন বংশের বড় ছেলে হয়েও তার প্রাপ্য সম্মান পায়নি, তেমনই তোমার বড় গিন্নির ছেলেও পেল না। আর এমন কেউ কখনো পাবে না। যে এই বংশের বড় ছেলে হবে সে পাবে না, কথাটা মিলিয়ে নিও। বলেই চোখের পলকে নিজের গলায় রামদা চালিয়ে দেয় বিভাবরী। দৃশ্যটা দেখে দেবেন্দ্র পর্যন্ত আঁতকে ওঠেন। বাকি লেঠেলদেরও হাত থেকে অস্ত্র পড়ে যায়। তারা মেরেছে অনেককেই, কিন্তু এমন করে চোখের সামনে নিজেকে মারতে দেখেনি কাউকে। সেই রাতটা কাটে অমন করেই। এরপর 1 সপ্তাহ কেটে যায়। ঘরের মধ্যে অন্নপূর্ণা জ্ঞান হারাচ্ছেন থেকে থেকে। রাত হলেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনসা মন্দিরের পুজো বন্ধ হয়ে গেছে। দেবতার থানে রক্তারক্তি কাণ্ড হল। ও স্থান আর পবিত্র নেই। সে বছর ফসল হল না তেমন। অনাবৃষ্টিতে সব নষ্ট। কাশীধাম থেকে রায়চৌধুরী বংশের কুলগুরু এলেন। গুরুদেবের পা জড়িয়ে অন্নপূর্ণা কাঁদলেন। সব কথা বললেন তাকে। গুরুজি তার মাথায় হাত রাখলেন। গভীর গলায় বললেন, কাঁদিস না মা, যা হওয়ার হয়ে গেছে। এ গ্রামে কালো ছায়া পড়েছে। সেই নারী অতৃপ্ত আত্মা অশান্ত হয়ে রয়েছে। জীবন দশায় অভিশাপ আছে তার। তার শাপে ছাড় খাড় হয়ে যাচ্ছে সব। কিন্তু বাবা, আমি যে আর পারি না। কোলের ছেলেটা অমন করে। কোলে আবারও ছেলে আসবে মা। কিন্তু সেও তো চলে যাবে বাবা। না 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 না, যাবে না। আমি গণনা করে দেখেছি, সে মেয়ে মানুষের যত অভিশাপ সবই বাড়ির বড় ছেলের ওপর। এবার যে আসবে সে দীর্ঘায়ু হবে, কিন্তু পরের প্রজন্মে যে আসবে বাড়ির বড় ছেলে হয়ে, তার ভাগ্যেও ওই অভিশাপ লাগবেই। এ কেমন অভিশাপ বাবা? আমার নিজের না হোক, এ বংশেরই আর কোনো ছেলের এমন কোনো দশা হলে তার মায়েরও যে কষ্ট হবে, আমি তা সহ্য করতে পারবো না। বাবা, বাবা আপনি পথ দেখান, আপনি অভিশাপ খণ্ডন করুন, নয়তো আমি বিষ খেয়ে মরি। আচ্ছা বেশ, আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব বাবা বুড়ো শিবের মন্দিরে। তারপর তোকে বিধান বলে দেব। তুই তোর স্বামীকে বল পুজোর আয়োজন করতে। দেবেন্দ্র আয়োজন করেন। গোটা গ্রামের সবার ভক্তিতে পুজো অনুষ্ঠিত হয়। যজ্ঞের শেষে ঘরে অন্নপূর্ণাকে রেখে আর সবাইকে বাইরে চলে যেতে বলেন গুরুজি। তারপর অন্নপূর্ণাকে শিখিয়ে দেন এক ক্রিয়া। অন্নপূর্ণা সব শেখেন। গুরুজি বলেন, কিন্তু মা, খুব সাবধান। যে মন্ত্র তোমায় শেখালাম, এই মন্ত্র সাবধানে পাঠ করতে হয়। আমি গুরু, শিষ্যের কানে যতবার খুশি দিতে পারি এই মন্ত্র, কিন্তু তুমি একবারের বেশি 2 বার এই মন্ত্র পাঠ করতে পারবে না। মৃত্যুঞ্জয় মন্ত্রের এই এক গুরুহ তন্ত্র। বলে অন্নপূর্ণাকে সকল কথা বুঝিয়ে বলেন গুরুজি। তারপর আশীর্বাদ করেন, সন্তানের জননী হয়ে সুখে সংসার করো। গুরু শিবশঙ্করানন্দজি সেবারের মতন আবারও কাশী ফিরে যান। গুরুজির বলে যাওয়া গুপ্ত কথার সবটাই গোপন রাখেন অন্নপূর্ণা। 6 মাস পর সুখবর ছড়ায় নয়ন গ্রামে। দিনে দিনে ভোল পাল্টাতে থাকে গ্রামের। দেবেন্দ্র রায়চৌধুরী আবারও ছেলের বাবা হন। আর সেই ছেলেই হলেন বীরেন্দ্র রায়চৌধুরী। অন্নপূর্ণা এই পর্যন্ত বলে তারপর থামেন। সর্বাণী বলেন, কিন্তু মা, আপনি তবে? হ্যাঁ বৌমা, আমি তখন নিষ্ঠুর হয়েছিলাম। এর মধ্যে অন্নপূর্ণার জীবন থেকে অনেক বছর কেটে যায়। দেবেন্দ্র স্বর্গারোহণ করেন।
বীরেন্দ্র বড় হলে ছেলের বউ আনেন ঘরে অন্নপূর্ণা। সর্বাণীরও প্রথম সন্তান ছেলে হয়। ছেলের যখন 11 মাস 28 দিন বয়স, তখন অন্নপূর্ণা সর্বাণীকে কিছুটা বলেন, কিন্তু পুরোটা নয়। কেবল বলেন ততটাই যতটা গত রাতে সর্বাণী বলেছিলেন মিহিরকে। তিনি ততটাই জানতেন, তাই আর বেশি কিছু বলতে পারেননি। কিন্তু সর্বাণী অটল থাকতে পারেননি। সেদিন রাতে বীরেন্দ্র বাড়ি ছিলেন না, অন্য কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। শাশুড়ি মায়ের কথা অনুযায়ী ঘরের দরজা বন্ধ করে ছেলেকে নিয়ে একা আছেন সর্বাণী। তখনও সময়টা কৃষ্ণপক্ষ, ওই দিনও শনিবার। হঠাৎ মাঝরাতে দরজায় ঘা পড়ে। সর্বাণী সজাগ হন। শাশুড়ি মায়ের কথা তখনও মনে আছে তার। দরজা তিনি খুলবেন না। সর্বাণী, সর্বাণী, আমি ডাকছি তো, তুমি দরজা খুলছো না কেন? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো আমি? সর্বাণী, দরজাটা খোলো। না, আমি খুলবো না, মা নিষেধ করেছেন। বেশ, তবে আমি মাকেই ডেকে নিয়ে আসি। সর্বাণী দোটানায় পড়েছেন, স্বামী দরজায় দাঁড়িয়ে, অথচ শাশুড়ি মায়ের কথায় তিনি দরজা খুলতে পারছেন না। তার কি করা উচিত এখন? এসবই তিনি ভাবছেন। হঠাৎ, বৌমা, কোনো ভয় নেই, দরজা খুলে দাও। আমি বলছি, ছেলেটাকে আর দাঁড় করিয়ে রেখো না। খোলো মা, খোলো মা, দরজা খোলো। শান্তি পেলেন তিনি। সঙ্গে সঙ্গে লজ্জাও পেলেন কিছুটা। ছি ছি ছি, রাতে দুপুরে কি কাণ্ড করছেন! যাই হোক, যার নিষেধ ছিল সেই যখন নিজে এসে দরজা খুলতে বলছেন, তখন আর দেরি করলেন না তিনি। ছেলেকে কোলে নিয়েই অজানা ভয়ে রাত জাগছিলেন। এবার সেই অবস্থাতেই সাবধানে দরজা খুলে দিলেন তিনি। আর ভুলটা তখনই হল। বীরেন্দ্র নয়, অন্নপূর্ণা নয়, ঘরের বাইরে অন্ধকারে একটা অপার্থিব বিভীষিকা মূর্তি দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি বিবাহবরী। কেন আমার কথা শুনিসনি তোর শাশুড়ির কাছে? দে দে, আমি নিতে এসেছি। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি। না না না, আমি দেব না, আমি দেব না। নিতে তো তোকে হবে, আমি নিতে এসেছি। বলেই ছোঁ মেরে সর্বাণীর কোল থেকে ঘুমন্ত ছেলেটাকে কেড়ে নিয়ে পৈশাচিক উল্লাসে হাসতে হাসতে মুহূর্তে ছুটে দূরে চলে যায় সেই মূর্তিটা। এতক্ষণে চিৎকার করার শক্তি পান সর্বাণী। দারুণ হাহাকারে চিৎকার করে গোটা বাড়ি জাগিয়ে তোলেন। অন্নপূর্ণা তককে তককে ছিলেন, কিন্তু ঘরের দরজা তিনি খোলেননি। নিজের ঘরেই জেগে অপেক্ষা করছিলেন রাতটা কাটার। ভরসা ছিল বৌমার প্রতি, তবু সংশয়ও ছিল। বলা তো যায় না কখন কি হয়। কাল ঘটল ঠিকই। চিৎকার শুনে বেরিয়ে আসেন অন্নপূর্ণা। তারপর তাই হয় যা গত রাতে হয়েছে। শুধু শেষ অবধি যখন পরিত্যক্ত মন্দিরে পৌঁছে দাঁড়ান অন্নপূর্ণা, তখনই রামদায়ের কোপ নেমে আসে ছেলেটার গলায়, ঠিক তার ছেলের মতোই। কপাল চাপড়ে অন্নপূর্ণা বৌমার কাছে ক্ষমা চাইতে চাইতে কেঁদেই সারা হন। আর ওদিকে সেই সর্বনাশী আনন্দের উল্লাসে হেসে হেসে তার গৌরব প্রকাশ করে। কষ্ট পেলি? কষ্ট পেলি নাকি? কাঁদ কাঁদ, তোদের কান্না দেখবো বলেই তো আমার এখানে আসা। আমি আবার আসবো সময় হল। হাসতে হাসতেই ভয়ঙ্কর রক্তাক্ত অশুভ সত্তাটা সেবারের মতো দৃষ্টির আড়ালে হারিয়ে যায়। খবর গিয়েছে বীরেন্দ্রর কাছে। সকাল হওয়ার আগেই তিনি ফিরে আসেন বাড়িতে। তারপর আস্তে আস্তে থিতিয়ে আসে সব। অন্নপূর্ণা ছেলে বৌমাকে খুব সংক্ষেপে ঘটনাটা বললেন, কিন্তু নিরাময়েরও যে পথ আছে
সে কথা বলেন না। বললে যে অন্য প্রশ্ন উঠতে পারে। রাস্তা যদি থাকে তবে অন্নপূর্ণা কেন সে পথ অবলম্বন করছে না? কিন্তু কোন মানুষই বা সাত করে মরতে চায়? তাই অন্নপূর্ণা অতটা করে উঠতে পারেননি। তবে এইবার করলেন, বললেন, মা গো, কচি ছেলেটাকে বাঁচাতে পেরেছি, এটাই আমার সুখ। আমার আর বেশি সময় নেই। তোমাদের কাছে আমি অপরাধী। আসলে কি জানো মা, তখনও জীবনের দিন ছিল, তাই অতখানি ত্যাগ করতে পারিনি। কিন্তু এখন আর কোনো বাধা নেই। গুরুদেবের মন্ত্র একদিনে পড়লাম। এই মন্ত্রের ধরন কেমন মা? এ মন্ত্র পড়তে হয় সাংঘাতিক ঘটনার চরমে পৌঁছানোর পর। সেখানে দাঁড়িয়ে যেখানে পাপ আত্মা বর্তমান আছে। আমি জানতাম, ঠিক জানতে পেরেছিলাম আজ অঘটন ঘটবে। পুতিবাবুকে দেখেই বুঝেছি তার উপর শয়তানির নজর পড়েছে। তাই ঠিক সময় মতো উঠে এসেছি এখানে। আমার ক্ষমতা নেই যে আসি। গুরুদেবের মন্ত্রের জোরে পাপ ক্ষয় করতে আসতে পেরেছি। একটু দেরি হলে নাথ বউয়ের কোল খালি হয়ে যেত, তোমার আমার মতোই। কিন্তু আর ভয় নেই। সেই কালমুখকে জন্মের শোধ বিদায় করে দিয়েছি। গুরুদেবের মন্ত্র পড়তে হয় দুটো প্রাণ সংকল্প করে, অশুভ সত্তার বিনাশ করার জন্য। বাবু সোনার প্রাণ বাঁচাতে নিজের প্রাণের বিনিময়ে এই মন্ত্র পড়েছি। এখন বাবুর প্রাণের কোনো আশঙ্কা নেই। তাকে বাবা বুড়ো শিবের পায়ে বন্ধক রেখেছি। কোনো বিপদ হবে না আর কখনো। স্বয়ং ভোলানাথ বাবু সোনাকে রক্ষা করবেন। আর আমি আজ নিজের পাপ ক্ষয় করেছি। এইরকম বলবেন না মা। কি পাপ আপনার? কি পাপ? ভাবি তো বৌমা, কম বয়সের রেশারেশির পাপ। যাই হোক, সব কিছু শোধ করে দিয়ে গেলাম, জীবন দিয়ে, প্রাণ দিয়ে। এইবার আমার শান্তি। বলি দীর্ঘশ্বাস ফেলে স্থির হয়ে গেলেন অন্নপূর্ণা। কেঁদে ওঠেন বীরেন্দ্র। অহনা স্বাভাবিক হয়েছে, বাবিও। এমনই কাহিনী শোনাচ্ছিলেন অন্নপূর্ণা যে তারা এতক্ষণ টু শব্দটি পর্যন্ত করতে ভুলে গেছেন। সঙ্গে বাকিরাও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে আছে কেবল। বীরেন্দ্রর চিৎকারে এতক্ষণে সার পেল সবাই। রাত ফুরিয়ে ভোর হল। দূষিত সমস্ত অপছায়া মিলিয়ে গেল ভৈরবী বাতাসে। পূব আকাশে ততক্ষণে রক্ত আবির ছোপ লেগেছে। এদিকে মিহির ঘরে বন্ধ ছিল। হাজার চেষ্টা করেও, সাদাসাদি করেও সে দরজা খোলাতে পারেনি। বামা খালি বলে সে জানে না কিছু। শেষমেশ মাই চাবি দিয়ে তালা খুলে ছেলেকে বাইরে আনেন। ক্রমশই বেলা বাড়ল। রীতিমতো ধুমধাম করে রায়চৌধুরী বাড়ির বুড়ো গিন্নির সৎকার করা হল গ্রামের শ্মশানে। অবশেষে সব কথা জানতে পারে মিহির। সে অবাক হয়। হওয়ারই কথা। তার যে এক বড় ভাই ছিল, সে যে তার মা বাবার দ্বিতীয় সন্তান, তা সে এতদিন বিন্দুমাত্র জানতও না। তাছাড়া পারিবারিক এত বড় একটা অভিশাপ জারি রয়েছে এত বছর ধরে। এমনকি আর একটু হলে তার নিজের জীবনটাও যে এই অভিশাপেরই অঙ্গ হয়ে যাচ্ছিল, এটা ভেবেই তার গা শিরশির করে উঠল। সর্বাণী ছেলের মন পড়ে বললেন,
আর কোনো ভয় নেই। মায়ের মুখে শুনেছিলাম সেই ঘটনা প্রথম ঘটার পর বাবাই নাকি ওই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন চিরকালের মতো, আর বিভা বুড়ির ছিন্ন দেহ আর সেই হতভাগ্য 2 শিশুর দেহ দুটো, সেই সঙ্গে অভিশপ্ত রামদাটা পুঁতে দেওয়া হয়েছিল ওই মন্দিরের পিছনের দিকের মাটির নিচে। তারপর দিনে দিনে ঝোপঝাড় জন্মিয়ে জায়গাটা জঙ্গল হয়ে গিয়েছিল, কিন্তু অভিশাপটা বেঁচে ছিল, এতদিন বেঁচে ছিল। তাই হাজার সম্ভাবনা থাকলেও সেই অশুভ ছায়াটা বারবার পড়েছে এই বাড়ির উপর। আমার নিখিলকে খেয়েছে সে, কিন্তু বাবুসোনাকে খেতে পারেনি, আর কোনো দিন সে পারবে না কারোর ক্ষতি করতে। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বাবা বুড়ো শিবের দয়ায় এই বংশটা উদ্ধার হলো আজ, মায়ের প্রাণের বিনিময়ে। আর আমাদের কোনো ভয় নেই, কোনো ভয় না। মাঝখানে কেটে গেল কয়েকটা দিন। অন্নপূর্ণা পারলৌকিক কাজ মিটে যাওয়ার পর চুল দিয়ে পুজো দেওয়া না হোক, ছোট করে বাবির জন্মদিনটা পালন করা হয়। যদিও দিনটা চলে গেছে, তবুও প্রথম জন্মদিন বলে কথা। 2-3 দিনের জন্য আসা অহনাদের একটা গোটা মাস কেটে যায় এখানে। তারপর এই বুড়ো বুড়িগুলোকে ভুলে যেও না একেবারে। সর্বাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করে অহনা, বীরেন্দ্রকেও প্রণাম করে সে। তারপর অত্যন্ত সাসম্ভ্রমে বলে, নিশ্চয়ই আসবো মা, ওকেও আনবো, আর আপনাদের ছেলেকে পাঠাবো আপনাদের আমাদের ওখানে নিয়ে যেতে। চিরদিন না থাকুন, অন্তত ঘুরে দেখে তো আসতে পারেন আপনার ছেলে বৌমা নাতি কোথায় আছে, কেমনভাবে আছে। আপনাদের কথা ওখানে গিয়ে খুব মনে পড়বে। আপনারা এখানে সাবধানে থাকবেন। আর আমি প্রথম দিন এসে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমায় ক্ষমা করবেন। ধুর পাগল মেয়ে, খারাপ আবার কি? ওসব তুই ভুলে যা মা, ভালো থাকিস তোরা। সময় করে তোদের ওখানে অবশ্যই যাব একদিন। নাও মিহির, আর দেরি করো না, এবার রওনা দাও, এতটা দূরের পথ। এলাম মা, বাবা এলাম, আসছি, সবাই ভালো থেকো। এসো এসো, দুর্গা দুর্গা, সাবধানে যেও, বুড়ো শিব বাবা রক্ষা করো। সর্বাণীর কথাগুলো গাড়ির আওয়াজে কান এড়িয়ে গেল ওদের। মিহিরেরা গ্রাম ছেড়ে শহর ফিরতে শুরু করে। এদিকে সর্বাণী একটা নিরালা দুপুরে একা ফাঁকা ঘরের মেঝেতে বসে বাবু শোনার জন্য কাঁথা সেলাই করতে করতে ভাবেন কত কথা। অন্নপূর্ণা কত কি বলেছেন, আজ সবই ইতিহাস। মনসাতলার জঙ্গলের মাটিতে মিশে গেছে সব, আছে কত রক্ত। কি সাংঘাতিক জিঘাংসা প্রাণে থাকলে তবে মানুষ মরার পরও আবার ফিরে আসে অশুভ সত্তা নিয়ে। মুন্ডহীন বিভাবরীর ধর ঠিক কথা মতো ফিরে ফিরে এসেছে। সঙ্গে এনেছে হয়তোবা এই রায়চৌধুরী বাড়িরই কোনো একটা কোণ থেকে সেই প্রথম রাতের অন্ধকারে হাতে তুলে নেওয়া বিশাল মাপের রাক্ষসের রামদাটা। তারপর একের পর এক কোপ বসিয়েছে সে। প্রথম রাতে হয়তো স্বামী সতীনের দুর্ব্যবহারে রাগে অন্ধ হয়ে সে এমন সাংঘাতিক সংকল্প করেছিল। দখিলি পানে ঘুমের ওষুধ ভরে চাতুরি করে এসেছিল সতীনের ঘুমন্ত ছেলের ঘরে। ঝিয়েদের পান খাইয়ে মাঝ রাতে সে ঘটাতে চেয়েছিল এই কাল ঘটনাটা। কিন্তু কেন ঘরের বিছানায় সে নিজের ঘুমন্ত শিশুর গলায় কোপ বসিয়েছিল, তার কি যুক্তি, তা বিভাবরীই জানে। কোপ মারার পর হয়তো তার সন্দেহ হয় নিজের ছেলের গলার কান্না কোন মাইনা চেনে। অন্ধকারে সতীনের ছেলেকে না মেরে সে নিজের ছেলেকে মেরে বসেছে জানতে পেরেই বুকটা ভেঙে যায় তার। কিন্তু তবুও দমে না সে। রক্তমাখা ডাটা নিয়ে ঘুমন্ত আসল শিকারকে কোলে তুলে নিয়ে ছুটতে থাকে।
যতটা দূর যাওয়া সম্ভব হয় ততটাই যায়। মনসা মন্দিরের দিকে রাতের বেলা কেউ থাকে না, নিরাপদ। ধরা সে পড়বে তা তার জানাও ছিল, কারণ ললিতা ঝি জেগে গেছে, মাথায় মেরে এসেছে তাকেও। কিন্তু তার সত্ত্বেও সে বড় গিন্নির দরজায় ছুটে গেছে, তা সে দেখেছে। সময় বেশি নেই, সে পরোয়াও করে না। কিন্তু কিছুক্ষণের জন্য একটু নিরাপত্তা দরকার ছিল তার, আসল কাজ মেটানোর জন্য। তারপর যা চেয়েছে তাই করেছে, মেরেওছে মরেওছে ওই একটাই রাতে। রক্ত আর রক্ত নোনা ধারায় অপবিত্রতার দাগ লাগিয়ে দিয়েছিল ওই রাতটার গায়ে। রায়চৌধুরী বাড়ির বড় ছেলের 11 মাস 28 দিন বয়স হওয়ার দিনটা অভিশাপের নামান্তর হয়েছে সেই দিনে। তারপর কত অন্ধকার খেলায় ভুলেছেন সর্বাণী, ভুলেছে অহনা। মিহিরের মুখে শোনা বন্ধ ঘরের ভিতর অচেনা অহনার বর্ণনা তো তাই বলে। আসলে যতই হোক সেটা অশুভ সত্তা ছিল। মানুষের ঘরের ভিতর পা রাখার সাধ্য নেই বলে দরজার বাইরে থেকেই চাতুরি চালিয়েছে সে। রামদার খিদে মেটাতে দরজা খুলিয়েছে বারবার। বশ হয়েছে মানুষগুলো অন্ধকার মায়ায়। যদি তা না হতো, দরজাটা যদি না খুলত, তাহলে হয়তো শিশুগুলো শিকার হতো না ওই পিশাচির লোভে। যাক ওসব কথা। সূচে সুতো ফুরিয়ে যায়, নতুন একটা সুতো সূচে পড়াতে থাকেন সর্বাণী। শুনছিলেন আজকের গল্প কোপ। গল্পকার তিনিতা। গল্প পাঠে গুরুজি এবং গল্পের সূত্রধার আমি সায়ন। অহনা দেবস্মিতা, মিহির অমিতাভ, সর্বাণী ঝিনুক, অন্নপূর্ণা অঙ্কিতা, দাসী শ্রাবস্তি, ললিতা অনুশ্রী, বিভাবরী খুশি, খুড়িমা মৌমিতা, দেবেন্দ্র বাল্মীকি, সর্বাণীর বর বিশ্ব। অন্যান্য চরিত্রে দেবস্মিতা ও সূর্য। পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা তিনিতাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।